নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প হলেও সত্যি অরিজিনালসে আপনাদের স্বাগত। মামা বাবুর মিচিনা থেকে দারুদের দেশে যাওয়ার সেই রোমাঞ্চকর ঘটনা আপনাদের আমরা শোনাচ্ছি। আপনারা শুনছেন শ্রী প্রেমেন্দ্র মিত্রের লেখা কুহুকার দেশের গল্পটি। আজ তৃতীয় পর্ব। আগের পর্বগুলি যদি না শুনে থাকেন, অনুগ্রহ করে আই বাটনে ক্লিক করুন। শুনতে থাকুন গল্প হলো সত্যি অরিজিনালস। কিন্তু এই হুমকির মানে কি? মায়া বাদুড়ি বা কি? লাউচেন বললে, মায়া বাদুর যে কি সেটুকু আপনাদের বলতে পারি। বলতে বলতে লাউচেনের স্বর যেন আতঙ্কে কেঁপে উঠল। আমি এদের কথা কিছু জানতে পেরেছি। মায়া বাদুর একজন কেউ নয়, একটা প্রকাণ্ড গোপন সম্প্রদায়। সমস্ত চীন, ব্রহ্মদেশ, জাপান পর্যন্ত এদের শাখা আছে। এরা যে কি ভয়ানক হিংস্র তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। এদের ক্ষমতা অসাধারণ। কিন্তু আমাদের ওপর এদের আক্রোশ হওয়ার কারণ কি? মিচিনাতেও মামাবাবু এই রকম চিঠি পেয়েছিলেন। লাউচেন অত্যন্ত বিস্মিত হয়ে বললে, মিচিনাতেও পেয়েছিলেন? কি ছিল তাতে? মামাবাবু বলতে যাচ্ছিলেন, তার আগে আমি বললাম, তাতে আমাদের এই অভিযানে বেরোতে মানা করা হয়েছিল। লাউচেন বললে, তবু আপনারা সে মানা শোনেননি? তবে আপনারা তো জানতেন না। মায়াবাদুর সম্প্রদায়ের সব কথা জানলে বোধ হয় পারতেন না এ পথে আসতে। কিন্তু বেরিয়ে যখন পড়েছি তখন কি করা যাবে? আর আজকে চিঠিতে এভাবে ভয় দেখাবার অর্থ কি? লাউচেন গম্ভীরভাবে বললে, শুধু শুধু ভয়? শুধু ভয় এরা দেখায় না। তাহলে আপনি কি বলতে চান? আমি কিছুই বলতে চাই না। আমি জানি যে আজ ভয়ঙ্কর কোনো কাণ্ডই ঘটবে। একটা প্রাণ অন্তত নষ্ট হবেই। মামাবাবু এই ভয়ঙ্কর মুহূর্তেও একটু হেসে বললেন, সেটা আমাদের তো নাও হতে পারে। লাউচেন কিন্তু অত্যন্ত গম্ভীরভাবে বললেন, সেই চেষ্টা তো অন্তত করতে হবে। আমাদের আজ অত্যন্ত সাবধান আর সজাগ থাকা দরকার। জিজ্ঞাসা করলাম, আমাদের কি করা উচিত? তাঁবুতে আর দুজন পাহারার ব্যবস্থা করব? তা করতে পারেন, কিন্তু আজ আমি নিজে এসে আপনাদের সঙ্গে থাকব। মামাবাবু ভদ্রতা করেই বোধহয় বললেন, না না, তার দরকার নেই। আমাদের বিপদ আপনার ঘাড়ে চাপাতে চাইছি না। লাউচেন সে কথায় অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে বললে, আপনারা আমার যে উপকার করেছেন তার বদলে এইটুকু করবার সুযোগ থেকে আমায় বঞ্চিত করবেন না। অবশ্যই আমি কতটুকু সাহায্য করতে পারবো জানি না। মামাবাবু আবার কি বলতে যাচ্ছিলেন, কিন্তু লাউচেন বাধা দিয়ে দৃঢ়স্বরে বললে, না না, সে হবে না। আপনাদের বিপদের ভাগ নিতে আমি বাধ্য। আজ আমি এখানেই থাকব। শেষ পর্যন্ত সেই ব্যবস্থাই হলো। ঠিক হলো, লাউচেনের তাঁবুতে মংপো আর আমাদের কাচিন চাকর পাহারায় থাকবে। আমাদের তাঁবুতে থাকবো আমরা তিনজন। আমাদের অনুচরদের ভেতর থেকে আর কাউকে পাহারায় ডাকতে মামাবাবু রাজি হলেন না।
প্রথমত ব্যাপারটাকে জানাজানি হতে দিয়ে অনুচরদের ভেতর ভীতির সঞ্চারণ করতে তিনি চান না। দ্বিতীয়ত অনুচরদের কে বিশ্বাসী আর কে অবিশ্বাসী তার মতে ঠিক করা এখন কঠিন। তাদের কাউকে ডাকলে হিতে বিপরীত হতে পারে। জঙ্গলের পথে এমন অদ্ভুত রাত আমাদের কোনোদিনও কাটেনি। সশস্ত্র হয়ে তিনজনে মুখোমুখি বসে আছি। তাঁবুর ভেতর উজ্জ্বল আলো জ্বলছে। সমস্ত দিনের ক্লান্তির পর রাত্রে পাছে ঘুম আসে বলে স্টোভে কফির জল ফুটানো হচ্ছে। কোনো রকম সারা শব্দ আর নেই। আমরা পরস্পরের সঙ্গে সহজভাবে কথা বলতে পর্যন্ত পারছি না। রাত ক্রমশ বাড়তে লাগলো। জঙ্গলের পোকামাকড়ের গাঁদি লেগে গেছে তাঁবুর ভেতর। তবু আলো জ্বালিয়ে রাখতেই হবে। লাউচেন এক সময় উঠে পড়ে বললে, ইচ্ছে করলে আপনারা একজন একজন করে ঘুমিয়ে নিতে পারেন। আমি রাজি হলেও মামাবাবু কিন্তু রাজি হলেন না। বললেন, কি দরকার, এত কষ্ট সওয়া হয়ে গেছে, একটা রাত জাগলে কি আর হবে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জঙ্গলও যেন জেগে উঠেছে। রাত্রির অন্ধকারে চারিধারে অদ্ভুত সব শব্দ। সেসব শব্দের অর্থ বুঝতে পারলে জঙ্গলের বিচিত্র কাহিনী যেন জানা যায়। একবার মনে হলো অনতি দূরে কোথাও যেন কাশির মতো শব্দ পাওয়া গেল। সে কাশি সম্ভবত কেঁদো বাঘের গলার আওয়াজ। হঠাৎ এক সময় সমস্ত জঙ্গল সচকিত হয়ে উঠল ভীষণ শোরগোলে। সে শোরগোল কিন্তু খানিক বাদেই থেমে গেল। গাছের মাথায় বাঁদরেরা কিসের ভয় পেয়ে কিচিমিচি করে লাফালাফি করে উঠেছিল। হয়তো কোনো বিশাল বোড়া সাপই তাদের আশ্রয়ে হানা দিয়েছে, কিংবা শয়তান কোনো নিঃশব্দচারী চিতা। থেকে থেকে নিশাচর পেঁচার অদ্ভুত ডাক আমাদের কাছেই শোনা যাচ্ছে। প্রত্যেকবার শব্দ হলে লাউচেন সভয়ে উৎসুকভাবে কান খাড়া করে থাকছিল। জিজ্ঞাসা করলাম, কি শুনছেন? লাউচেন অদ্ভুতভাবে হেসে বললে, মায়া বাদুরের সংকেত শুনবার চেষ্টা করছি। সংকেত? সংকেত আবার কোথায়? জঙ্গলের জানোয়ারের আওয়াজই তো পাওয়া যাচ্ছে। জানোয়ারদের আওয়াজ নকল করেই তারা সংকেত করে পরস্পরকে। লাউচেনের কথা শেষ হতে না হতে পিঠে শিরদাঁড়াবে একটা ঠান্ডা স্রোত সমস্ত শরীরকে অবশ করে যেন বয়ে গেল। অদ্ভুত একরকম পাখির ডাক। অন্ধকার যেন কোকিয়ে উঠছে। লাউচেন না বলে দিলেও বোধহয় বুঝতে পারতাম সে আওয়াজ স্বাভাবিক নয় কোনো মতেই। লাউচেন ধর্মড় করে উঠে পড়ল। তার হলদে মুখ আরো হলদে হয়ে গেছে ভয়ে। অস্পষ্ট স্বরে বললে, সময় হয়েছে। আমি সঙ্গে সঙ্গে উঠে তাঁবুর দরজা খুলে বাইরে টর্চটা ফেললাম। আমাদের তাঁবুর কাছের একটা গাছ থেকে পাখা ঝটপট করতে করতে সত্যিই একটা বড় পাখি উড়ে গেল। আর কোথাও কিছু দেখতে পেলাম না। ফিরে এসে বললাম, কোথায় কি? সত্যিই তো একটা পাখি দেখলাম। লাউচেন তেমনি পাংশু মুখে বলে, তাও ভালো, তবু এবার কিন্তু প্রস্তুত থাকুন। মামাবাবু কি হচ্ছিল বলতে পারি না, কিন্তু আমার তো সমস্ত দেহ উত্তেজনায় কাঁপছিল। জানা শত্রুর সঙ্গে সামনাসামনি যোঝা যায়। সে শত্রু যতই ভয়ঙ্করী হোক, কিন্তু এই অদৃশ্য রহস্যময় শত্রুর অপেক্ষায় এইভাবে বসে থাকার যন্ত্রণা অসহ্য। কিভাবে সে দেখা দেবে কিছুই জানি না। তার আক্রমণের ধরনও অজ্ঞাত। তাঁবুর তিন দিকে তিনটি ফুটোতে মাঝে মাঝে চোখ লাগিয়ে দেখছি। বাইরের অন্ধকারে কি হচ্ছে কিছুই কিন্তু তাতে বোঝা যায় না। কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছিলাম না। পিস্তলটা শক্ত করে চেপে ধরলেও বুঝতে পারছিলাম আমার হাত ঘেমে উঠে মুঠি শিথিল হয়ে যাচ্ছে। কিন্তু বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না। হঠাৎ নিশাচর পাখির সেই অদ্ভুত ডাকে আমার মনে হলো রাত্রির আকাশ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত
বিদীর্ণ হয়ে গেল। তারপরে আমাদের তাঁবুর ফাঁকাগুলির ভেতর দিয়ে দেখা গেল আগুনের আঁচ। কাছেই দাউ দাউ করে আগুন জ্বলছে। ব্যাপার কি? আমি বাইরে ছুটে বেরোতে গেলাম। মামাবাবু আমায় একবার বাধা দিতে গেছিলেন, কি ভেবে কে জানে। তারপর বললেন, চল। লাউচেন চিৎকার করে বললে, সবাই মিলে অমন করে বেরুবেন না। কিন্তু আমি তখন উত্তেজনার শিখরে উঠেছি, নিজেকে থামাবার ক্ষমতা আর নেই। আমি বেরিয়ে পড়লাম কিছু ভ্রুক্ষেপ না করে। তাঁবুর ভেতর ওইভাবে অনিশ্চয়তার মধ্যে তিল তিল করে যন্ত্রণা ভোগ করার চেয়ে যা হোক একটা কিছু করতে পারলে বেঁচে যাই। বাইরে বেরিয়ে শুনলাম মম্পু ও কাচিন চাকরটার চিৎকার। লাউচনের তাঁবুই দাউ দাউ করে জ্বলছে এবং তার ভেতর থেকে তারা কোনো রকমে প্রাণ নিয়ে বেরিয়ে এসেছে। কাচিন চাকরটার দু এক জায়গা বেশ পুড়েও গিয়েছিল। তার ভীত চিৎকার আর থামতেই চায় না। আগুন নেভাবার চেষ্টা করা তখন বৃথা। সমস্ত তাঁবু ধরে উঠেছে। তার শিখায় বনের অনেকখানি আলোকিত, কিন্তু দেখবার সেখানে কিচ্ছু নেই। কেমন করে আগুন লাগলো, তারা কিছুই দেখেছে কিনা সেসব তখন জিজ্ঞাসা করা বৃথা। তাদের দুজনকে একটু শান্ত করে আমাদের তাঁবুতে আনবার ব্যবস্থা করছি, এমন সময় আবার চমকে উঠলাম। এবার পিস্তলের শব্দ এবং আমাদেরই তাঁবুর ভেতর থেকে। এতক্ষণে খেয়াল হলো মামাবাবু আমার সঙ্গে আসবেন বলেও আমায় অনুসরণ করেন। সেই সঙ্গে বুকটা কেঁপে উঠল আতঙ্কে। লাউচন বলেছিল, একটি প্রাণ আজ নষ্ট হবে। মঙ্পকে আমায় অনুসরণ করবার ইশারা করে আবার নিজেদের তাঁবুতে এসে ঢুকলাম। তারপর সামনে যে দৃশ্য দেখলাম, তাদের খানিকক্ষণের জন্য সমস্ত শরীর অবশ হয়ে গেল। আমার পায়ের শব্দে প্রথমে লাউচন চমকে উঠে পিস্তলটা আমার দিকেই তুলে ধরেছিল, কিন্তু তারপর লজ্জিতভাবে সেটা নামিয়ে কাতরভাবে বলল, দেখুন কি হয়েছে। এই জন্যই আপনাকে যেতে বারণ করেছিলাম। তিনজনে একসঙ্গে থাকলে বোধহয় এই ব্যাপারটা ঘটতো না। কিন্তু কি হয়েছে? মামাবাবু বেঁচে আছেন তো? লাউচেন আমার কথার উত্তরে যা বললে তাতে নিজের নির্বুদ্ধিতার জন্যে আফসোসের আর সীমা রইল না। কেন আমি মূর্খের মতো এই বিপদের মধ্যে বেরোতে গিয়েছিলাম? মামাবাবু আমার সঙ্গে যাবার জন্যে পেছন ফিরে তার পিস্তলটা নিতে যাচ্ছেন, এমন সময় লাউচেন দরজার গোড়ায় শত্রুকে দেখতে পায়। মামাবাবু তখন তার সামনে। পিস্তল ছোড়বার আগেই শত্রু ভারী একটা দণ্ড দিয়ে মামাবাবুর মাথায় সজোরে আঘাত করে। লাউচেন তারপর গুলি করেছে সত্য, কিন্তু ক্ষতি কিছু করতে পারেনি। লাউচেন যতক্ষণ কথা বলছিল ততক্ষণ মামাবাবুর কাছে বসে তাকে পরীক্ষা করছিলাম। মাথার আঘাত গুরুতর, রক্ত সেখানে চুলের সঙ্গে জমাট বেঁধে গেছে। মামাবাবুর জ্ঞান এখনো নেই, কিন্তু প্রাণ আছে বলেই মনে হলো। বুকের স্পন্দন শোনা যাচ্ছে অস্পষ্টভাবে। লাউচেন সে কথা শুনে আগ্রহভাবে মামাবাবুকে আরেকবার পরীক্ষা করে বললে, হ্যাঁ, আছে বলেই মনে হচ্ছে। এখন খুব সাবধানে রাখা প্রয়োজন। আগে মাথার ঘাটা পরিষ্কার করে বাঁধতে হবে। আমি সেই ব্যবস্থা করতে গিয়ে সহসা চমকে উঠে বললাম, দরজার কাছে কিসের রক্ত লাউচেন? মামাবাবুর রক্ত তো ঘরের মাঝখানেই পড়েছে। দরজার কাছে রক্ত? কই দেখি। বলে লাউচেন এগিয়ে এলো। তারপর সল্লাসে বললে, তাহলে আমার গুলি ব্যর্থ হয়নি। নিশ্চয় তার গায়ে ভালো রকমই লেগেছে। এই তো রক্তের দাগ। শিগগিরই আসুন আমার সঙ্গে। লোকটা দস্তুর মতো জখম হয়েছে। এরকম গুলি খেয়ে বেশি দূর সে নিশ্চয়ই যেতে পারেনি। এখনই তাকে ধরতে পারা যাবে। আসুন, 2 মিনিট শুধু। মঙ্প রয়েছে, কোনো ক্ষতি হবে না। মামাবাবুর জন্যেই এ শয়তানকে ধরবার চেষ্টা করা উচিত। সেই কথা ভেবেই কাচিন চাকরটাকে দরজায় রেখে আমরা এগিয়ে গেলাম। রক্তের দাগ কিন্তু খানিকটা দূর গিয়ে একেবারে যেন ভোজবাজিতে মিলিয়ে গেল। আশেপাশে সমস্ত তন্ন তন্ন করে খুঁজলাম, লুকোবার কোনো জায়গা নেই। এক জায়গায় অনেকখানি রক্ত জমাট বেঁধে আছে।
মনে হলো সেখানে লোকটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু তারপর সে গেল কোথায়? নিঃশব্দে কোনো হিংস্র সাপদি কি তাকে তুলে নিয়ে গেছে? কিন্তু তা হলেও তো রক্তের দাগ থাকবে। আর এখন নিভে এলেও তখন যেরকম লাউচেনের তাঁবু জ্বলছিল, তাতে হিংস্র সাপদের কাছাকাছি সাহস করে আসা সম্ভব নয়। বিমূঢ়ভাবে কিছুই বুঝতে না পেরে আমরা আবার তাঁবুতে ফিরলাম, কিন্তু সেখানে আরো ভয়ানক বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করেছিল। তাঁবুতে ঢুকে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। ভেতরে মংপো বা মামাবাবু কেউ নেই। মাত্র কয়েক মিনিট কাচিন চাকর দরজায় বসে আগাগোড়া পাহারা দিচ্ছে। এর ভেতর একটি সুস্থ একটি অচেতন লোক এই তাঁবুর ভেতর থেকে উধাও হয়ে গেল, কিন্তু কোথায়? তাঁবুর ভেতর ঢুকে খানিকটা বিস্ময়ে আমরা হতবুদ্ধি হয়ে দাঁড়িয়েই রইলাম। লাউচেনের মুখ দেখে তো মনে হচ্ছিল আমার চেয়ে সে যেন অনেক বেশি ভয় পেয়ে একেবারে বিহ্বল হয়ে গেছে। কি যে এখন করা উচিত সে বিষয়ে মনস্থির করবার ক্ষমতাও আমার নেই। আশ্চর্যের কথা এই যে তাঁবুর ভেতর আমরা যা দেখে গিয়েছিলাম তার চেয়ে বেশি বিশৃঙ্খলতার কোনো চিহ্ন নেই। যে রাগের ওপর মামাবাবুকে শোয়ানো হয়েছিল সেটা পর্যন্ত একটুকুও ভাঁজ হয়নি। কোথাও এতটুকু ধস্তাধস্তির পরিচয়ও পাওয়া গেল না। মামাবাবু না হয় অচৈতন্য হয়েছিলেন, কিন্তু মংপো তো সুস্থ ছিল। সে কি একটু বাধা দেওয়ার অবসরও পায়নি? সুস্থ ও অচৈতন্য দুটি লোককে এই অল্প সময়ের মধ্যে কাবু করে সরিয়ে ফেলা তো কম বাহাদুরি নয়। যারাই এমনভাবে এ কাজ করে থাক তাদের ক্ষমতার প্রশংসা করতে হয়। সমস্ত ব্যাপার এমন নিঃশব্দে নিখুঁতভাবে করা হয়েছে যে অলৌকিক কোনো ব্যাখ্যার দিকেই মন প্রথমটা ঝুঁকে পড়ে। সম্ভবত সেই জন্যেই প্রথমটা আমরা তাঁবুর ভেতরে অসাধারণ কিছু দেখতে পাইনি। এইবার চোখ পড়তেই চমকে উঠলাম। লাউচেন বোধহয় আমার সঙ্গে সঙ্গেই দেখতে পেয়েছিল। দুজনে একসঙ্গে তাঁবুর ধারে এগিয়ে গেলাম। এবার আর বুঝতে বাকি রইল না দরজায় কাচিন চাকর পাহারায় থাকা সত্ত্বেও কোথা দিয়ে শত্রু তাঁবুতে প্রবেশ করে তাদের কাজ হাসিল করেছে। কোনো ধারালো অস্ত্রে তাঁবুর পেছনের দেওয়ালের কাপড় প্রায় 3 হাত চেরা হয়ে গেছে দেখা গেল। সেখানে তাঁবুর কাপড় সরিয়েই যে তারা ভেতরে ঢুকেছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপর কেমন করে নিঃশব্দে দুটি মানুষকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল সে রহস্য অবশ্য সূত্রটুকু থেকে মীমাংসিত হলো না। আমরা দুজনেই তৎক্ষণাৎ পেছনের সেই কাটা অংশ সরিয়ে তাঁবুর বাইরে গিয়ে দাঁড়ালাম। বাইরে লাউচেনের তাঁবুর আগুন প্রায় নিভে এসেছে। সেই নিভু নিভু আগুন চারিধারের গাঢ় অন্ধকার কিছুমাত্র আর দূর করতে পারছে না। আমাদের তাঁবুর এই পেছনের দিকটা আগুন যখন প্রবলভাবে জ্বলছে তখনও নিশ্চয়ই অন্ধকার ছিল। শত্রু সেই অন্ধকারেই সুযোগ নিয়েছে। আমরা যখন প্রথমবার তাঁবুর বাইরে রক্তের দাগ অনুসরণ করতে যাই তখন আমাদের কয়েক হাত মাত্র দূরে থাকলেও তাদের আমরা দেখতে পাইনি। টর্চ নিয়ে আমরা এবার অনেক দূর এগিয়ে গেলাম, কিন্তু এই গহন অন্ধকারে কোথায় তাদের খোঁজ পাওয়া যাবে? আগের বারে তবু রক্তের দাগ ধরে খানিকটা অগ্রসর হওয়া গেছিল, এবার সামান্য কোনো চিহ্ন নেই। এক রাত্রের মধ্যে দুবার আমাদের একরকম চোখের উপরেই এমন রহস্যময় অন্তর্ধান ঘটল যার কোনো কিনারাই হয় না। হতাশ হয়ে যখন তাঁবুতে ফিরে এলাম তখন আমার মনের অবস্থা বর্ণনা করার মতো নয়। প্রথম দিকটা বিপদের মাঝে বিমূঢ় হয়ে ভালো করে উপলব্ধি করতে পারি। এইবার সম্পূর্ণভাবে বোঝার সঙ্গে সঙ্গে সত্যি সত্যি চোখে অন্ধকার দেখলাম। মুখে আগে যাই বলে থাকি, এ অজানা দেশে বিপদের মাঝে যার ভরসায় আসতে সাহস করেছিলাম সেই মামাবাবুর এই পরিণামের পর আমার উপায় কি হবে? কোথায় আমি দাঁড়াবো এখন? কি আমার এখন কর্তব্য? জীবিত থাকুন বা না থাকুন, মামাবাবুর সন্ধান করা এখন
দরকার। কিন্তু কেমন করে তা সম্ভব? সম্পূর্ণ অজানা বিপদসংকুল দেশ, এ পর্যন্ত সামান্য যে পরিচয় পাওয়া গেছে তাতে বোঝা কঠিন নয় যে শত্রুও যেমন রহস্যময় তেমনি অসামান্য শক্তিমান। তাদের বিরুদ্ধে আমি কি বা করতে পারি? করতে চাইলেও মামাবাবুর অভাবে আমাদের দলের লোকেরাই আমার বাধ্য আর থাকবে কিনা সেটাই সন্দেহ। একা একা এখানে কিছু করবার চেষ্টা বাতুলতা। হিংস্র সাপদের হাতেই তাহলে আগে প্রাণ দিতে হবে, অথচ ফিরে যাওয়া অসম্ভব। মামাবাবুর খোঁজ না নিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্যে ফিরে যেতে আমি কিছুতেই পারবো না। হতাশভাবে কোনো দিকে কোনো কুল দেখতে না পেয়ে আমি দুহাতের ভেতর মাথা গুজে বসেছিলাম। কিন্তু লুকিয়ে কোনো লাভ নেই। এই নিদারুণ অবস্থার মধ্যে পড়ে তখন আমার চোখও সজল হয়ে উঠেছিল। সজল হয়েছিল নিজের কোনো বিপদের কথা ভেবে নয়, সব দিক দিয়ে এমন করে সমস্ত উদ্যোগ ব্যর্থ হওয়ায়, নিজের অক্ষমতায় ও মামাবাবুর শোচনীয় পরিণামের কথা ভেবেই ক্ষোভে দুঃখে নিজেকে আর সামলাতে পারিনি। মাথা গুজে বসে থাকতে থাকতে হঠাৎ চমকে উঠলাম। লাউচেন কাছে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখেছে। আমি মুখ তুলে তাকাতেই সে বললে, ভাববেন না মিস্টার সেন, আপনার মামার সন্ধান আমি করবই। এই শয়তানির প্রতিশোধ নেওয়া আমার নিজের দায় বলে আমি মনে করি, এটা মনে রাখবেন। মুখে আমি কিছু বলতে পারলাম না, কিন্তু আমার চোখে সে মুহূর্তে যে অসীম কৃতজ্ঞতা ফুটে উঠেছিল তা বুঝতে লাউচেনের নিশ্চয়ই ভুল হয়নি। লাউচেন খানিক চুপ করে থেকে বললে, আমার এতে একদম স্বার্থ নেই মনে করবেন না। আপনাদের অভিযান ব্যর্থ হলে তাই আমারও সমূহ ক্ষতি। তাছাড়া এই কদিনে আপনাদের সঙ্গে যে বন্ধুত্ব গড়ে উঠেছে তার জন্যও এই অবস্থায় আমি শুধু নিজের সুবিধার কথা ভাবতে পারি না। বন্ধুত্বের উপকারের ঋণও অন্তত আমার শোধ করবার চেষ্টা তো করতে হবে। আমি এবার বললাম, আপনার কি আশা হয় মামাবাবুর খোঁজ পাওয়া যাবে? আপনি নিজেই তো মায়া বাদুড়ের ভয়ঙ্কর প্রতাপ ও ক্ষমতার কথা বলেছেন। তা বলেছি এবং এখনো বলছি যে তারা ভয়ঙ্কর। কিছুই তাদের অসাধ্য নয়। তাদের শত্রুতা করা মানে স্বয়ং জমকে ঘাঁটান। কিন্তু তা বলে তো নিশ্চেষ্ট থাকলে আর চলবে না। এই চিনে ম্যানের প্রতিশ্রদ্ধায় কৃতজ্ঞতায় সত্যি আমি এবার অভিভূত হয়ে গেলাম। উঠে দাঁড়িয়ে তার হাত ধরে বুঝি একটু বিহলভাবেই বললাম, এই সময় আপনার এই সাহায্যের কথা আমি জীবনেও ভুলব না। অথচ একদিন আপনাকেই আমি সন্দেহ করেছিলাম। লাউচেন কোনো রকম উচ্ছ্বাস প্রকাশ না করে তার টেরচা চিনে চোখ দুটো শুধু অর্ধ নিমিলিত করে বললে, সময় আমাদের সব ভুল শুধরে দেয় মিস্টার সেন। কিন্তু মামাবাবুর কোনো সন্ধান পাওয়া গেল না। অন্তত এই কদিনে তেমন কোনো সূত্র আমরা আবিষ্কার করতে পেরেছি বলে বলতে পারি না। লাউচেনের পরামর্শ মতো পাহাড় থেকে সমতল ক্ষেত্রে নেমে হার্চ কেল্লা বাঁ দিকে রেখে সানেদের দেশের ভেতর দিয়ে আমরা আবার গহনতম পার্বত্য অরণ্যে এসে পৌঁছেছি। হার্চ কেল্লায় আমরা ইচ্ছে করেই আশ্রয় নিইনি। লাউচেনের মত যে ঠিক এ বিষয়ে কোনো সন্দেহ আমার ছিল না। সেখানে সহকারী কর্তৃপক্ষের কাছে বিশেষ কোনো সাহায্য পাওয়ার আশা বৃথা। তারা মায়া বাদুড়ের ব্যাপার আজগুবি বলেই সম্ভবত উড়িয়ে দিত। তার উপর মামাবাবু না থাকায় আমাদের আর অগ্রসর হওয়ার অনুমতি পাওয়াই শক্ত হতো। তাদের সাহায্য চাইতে গিয়ে সব দিক নষ্ট করার চেয়ে নিজেদের চেষ্টায় যতটা করতে পারি তার ব্যবস্থা করা ঢের বেশি প্রয়োজনীয় বুঝেই আমরা গোপনে শান প্রদেশ পার হয়ে এসেছি। অবশ্য পথ ও গন্তব্যস্থান সম্বন্ধে আমাকে লাউচেনের ওপরই নির্ভর করতে হয়েছে।
এ অঞ্চল তারই পরিচিত, শত্রুদের চাল চলনও তারই জানা। এ ব্যাপারে তার ওপর কোনো কথা বলা আমার উচিত নয়, আর তার প্রয়োজনও হয়নি। কিন্তু এখন মনে হচ্ছিল, পার হয়ে লাভ কি হলো? পর্বত যেমন দুরারোহ, অরণ্য এখানে তেমনি গভীর। সর্বশ্রেষ্ঠ দ্বীপের জীব হিসেবে এখানে মানুষ নিজের গৌরব সব জায়গায় বজায় রাখতে পারে না। হামাগুড়ি দিয়ে উঠতে হয় এমন খাড়াই দুর্ভেদ্য জঙ্গলে আবৃত পাহাড় বেশি, আর এর কিছু দূরেই বামনাকৃতি দারুদের অজানা দেশ। মামাবাবুর অভিযানের এই দেশই অবশ্য লক্ষ্য ছিল, কিন্তু তার সন্ধানে এখানে আসা কতদূর যুক্তিযুক্ত আমি বুঝতে পারছিলাম না। লাউচেনের অবশ্য ধারণা অন্যরকম। মায়াবাদুরের সন্ধান এখানেই পাওয়া যাবে বলে তার স্থির বিশ্বাস। এতদিনেও কোনো ঘটনায় সে ধারণার সমর্থন না পেয়ে একদিন আমি তার সঙ্গে এ কথা আলোচনা করতে বাধ্য হলাম। পাহাড়ের দুর্গম চড়াই উতরাই ভেঙে সমস্ত দিনে সেদিন মাত্র মাইল 7 আমরা পার হয়েছি। যেখানে আমাদের তাঁবু পড়েছে সেটি দুটি পাহাড়ের মাঝখানে একটি গলির মতো স্থান, ঘন অরণ্যে ঢাকা। দুধারে খাড়া পাহাড় কত দূর যে উঠে গেছে বলা যায় না। তারই মাঝখানে সংকীর্ণ একটু গিরি সংকটে তাঁবুর ভেতরেও যেন স্বস্তি বোধ করতে পারছিলাম না। মনে হচ্ছিল দুধার দিয়ে পাহাড় যেন জীবন্ত দৈত্যের মতো যে কোনো মুহূর্তে আমাদের চেপে পিষে ফেলতে পারে। লাউচেনও আমি আজকাল এক তাঁবুতেই থাকি। আমাদের কুলিরা সমস্ত মালপত্র নিয়ে আর একটি তাঁবু ব্যবহার করে। এখানে শীতের প্রচণ্ডতার জন্যে ও হিংস্র সাপদের ভয়ে তাঁবু ব্যবহার না করে উপায় নেই। বাইরে গাঢ় অন্ধকার রাত। লাউচেন একটা কাগজের ওপর ম্যাপ এঁকে আমাদের যাত্রাপথ ঠিক করছিল। আমি আমার বন্দুকটা পরিষ্কার করতে করতে তাকে বললাম, আর অগ্রসর হতে আমার মন কিন্তু আর চাইছে না। কেন? লাউচেন ম্যাপ থেকে মুখ না তুলেই বললে। আমি একটু বিরক্ত স্বরে বললাম, কেন তাও বলতে হবে? এতদিনে কোনো পাত্তাই তো মিলল না। আমরা যে ভুল পথে যাচ্ছি না তার প্রমাণ কি? লাউচেন ম্যাপটা সরিয়ে বললে, প্রমাণ অবশ্যই কিছু নেই। তাহলে এই হয়রানিতে লাভ কি? আমার মনে হয় মায়াবাদুরদের অত ভয়ঙ্কর ভেবেই আমরা ভুল করেছি। আমাদের হার্জ কেল্লাতেই যাওয়া উচিত ছিল। এই গহন জঙ্গলে অন্তত তাদের কোনো খোঁজ মিলবে না। আমার মুখের কথা মুখেই খানিকটা রয়ে গেল। লাউচেন ও আমি দুজনেই একসঙ্গে চমকে উঠলাম। বাইরে নিশাচর কোনো পাখির ভয়ঙ্কর ডাকে অন্ধকার পর্যন্ত যেন শিউরে উঠল। আমার সমস্ত শরীর ভয়ে আড়ষ্ট হয়ে উঠেছিল। মামাবাবুর দেহ যেদিন অন্তর্হিত হয় সেই দিন এই নিশাচর পাখির ডাক থেকেই কি সব বিভীষিকাময় ঘটনার সূত্রপাত হয়, সে কথা তো কোনোদিনও ভুলবার নয়। নিজের অজ্ঞাতে আমার হাত কোমরবন্ধের পিস্তলে গিয়ে তখন পৌঁছেছে। কিন্তু লাউচেন প্রথমে চমকে উঠল, তারপর হেসে উঠল। ও কি হাসছেন যে? আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম। হাসছি আপনার রকম দেখে। আমার রকম দেখে? কেন, আপনি কি কালা নাকি? শুনতে পাননি? শুনতে পাবো না কেন, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। আমায় অবাক হয়ে তার মুখের দিকে চেয়ে থাকতে দেখে লাউচেন আবার বললে, আসল আর নকলের তফাৎ বোঝবার মতো আপনার কান এখনো তৈরি হয়নি। এ হলো এদেশের টিঙ্কার বার্ড বলে একরকম পাখির আসল ডাক। মায়াবাদুরেরা এই আওয়াজেরই নকল করে সংকেত করবার জন্য, কিন্তু সে নকল আওয়াজ ধরা যায়। আমি আবার একটু অপ্রস্তুত হয়ে বন্দুক পরিষ্কার করায় মন দিলাম। লাউচেনের কথায় সত্যি কথা বলতে গেলে আশ্বস্ত হওয়ার চেয়ে হতাশই হয়েছিলাম বেশি। ভয় যতই পেয়ে থাকি, সেই নিশাচর পাখির ডাকে প্রথমে মনে একটু আশাও জেগেছিল।
আশা হয়েছিল এই ভেবে যে মায়া বাদুড়ের সাড়া অন্তত এতদিনে পাওয়া গেল। যে কোনো রকমে মায়া বাদুড়ের সন্ধান পাওয়াই এখন আমাদের দরকার। তা না হলে মামা বাবুর খোঁজ কেমন করে কোন সূত্র ধরে করব? যাকে মায়া বাদুড়ের সংকেত মনে করেছিলাম, এখানকার সত্যকার কোনো পাখির সাধারণ ডাক শুনে তাই ভয় দূর হলেও মনটা খারাপ হয়ে গেল। খানিকক্ষণ চুপ থেকে বন্দুক পরিষ্কার করা শেষ করে আমি উঠে দাঁড়ালাম। লাউচেন তখন তার ম্যাপের ওপর ঝুঁকে পড়ে বিশেষ মন দিয়ে কি দেখছে। সেখানে গিয়ে দাঁড়িয়ে তার কাঁধের ওপর দিয়ে ঝুঁকে ম্যাপটার দিকে চেয়ে বললাম, আপনার এত ম্যাপ দেখা দেখির অর্থ আমি বুঝতে পারছি না ঠিক। ম্যাপ দিয়ে কি আমাদের শত্রুর সন্ধান পাওয়া যাবে বলে মনে হয়? ম্যাপটা উল্টে রেখে আমার দিকে ফিরে লাউচেন যেন একটু অসহিষ্ণুভাবে এবার বললে, ম্যাপ না হলে আমরা চলবো কি করে? কিন্তু আমরা চলছি কোথায়? লাউচেন খানিক চুপ করে থেকে কি যেন ভাবলে, তারপর আমায় তার পাশে বসতে বলে একটা কাগজ টেনে নিয়ে তার উপর কয়েকটা দাগ টেনে বললে, এর মানে কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছি, আমরা যে গিরিপথে এখন এসে পড়েছি এটা তারই মানচিত্র। ঠিকই ধরেছেন, কিন্তু একটা কথা আপনি জানেন না, এই মানচিত্র সম্পূর্ণ নয়। আমাদের ডান দিকে পাহাড়ের পেছনে কি আছে আমরা জানি না, কেউ জানে না। এই পাহাড় দুর্লঙ্ঘ বলে এ পর্যন্ত সেখানকার মানচিত্র তৈরি হয়নি। কিন্তু মানচিত্র ঠিক করতে তো আমরা আসিনি। না, তা আসিনি, কিন্তু আমাদের উদ্দেশ্য সিদ্ধির জন্যেই আমাদের পাহাড়ের ওদিকে যাওয়ার দরকার। যেখানকার কথা কেউ জানে না সেখানে গেলে আমাদের উদ্দেশ্য সিদ্ধি হবে আপনি বলছেন কিভাবে? লাউচেন এতক্ষণে যেন একটু বিরক্ত হয়ে বললে, সব কথা বোঝাতে পারবো না মিস্টার সেন, এখানে আমার উপর আপনাকে নির্ভর করতেই হবে। না, তা করছি, কিন্তু ভেবে দেখুন, এতদিনেও এতটুকু সূত্র কোথাও না পেয়ে আমার পক্ষে হতাশ হওয়াটা কি স্বাভাবিক নয়? তাছাড়া আরেকটা কথা, এই পাহাড় তো দুর্লঙ্ঘ বলছেন, পার হবটা কি করে? যেমন করেই হোক, যত দূর ঘুরে হোক, পার হওয়ার চেষ্টা করতেই হবে। যদি না কি? যদি না ভাগ্যক্রমে দারুদের গোপন পথ আমরা খুঁজে পাই। এ পাহাড় পার হওয়ার একটা সহজ গোপন রাস্তা আছে মিস্টার সেন। শুধু দারুরা এবং আমার বিশ্বাস মায়াবাদুররা সে পথের সন্ধান জানে। লাউচেনের কথা শেষ হবার আগেই অপ্রসন্ন মনে আমি উঠে তাঁবুর দরজায় এসে দাঁড়িয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে একটু বিরক্তির স্বরেই বললাম, উফ, তারা তো গলা ধরে সে খবর আমাদের জানিয়ে দেবে না। আমাদের এই পাহাড় জঙ্গলে অকারণে ঘুরে মরাই সার হবে। এর চেয়ে হার্জ কেল্লায় গিয়ে খবর দিলে হয়তো এতদিনে একটা কিনারাও হতো। লাউচেন এই কথার কোনো উত্তর দিলে না। আমি অন্যমনস্কভাবে তাঁবুর পর্দাটা সরিয়ে হঠাৎ চমকে উঠে উত্তেজিত স্বরে চাপা গলায় বললাম, লাউচেন, আমার টর্চটা তাড়াতাড়ি দাও, শিগগির। বাইরে গভীর অন্ধকারে অসংখ্য জোনাকির আলো ছাড়া আর কিছু দেখবার উপায় নেই, কিন্তু তার ভেতর শুকনো জঙ্গলের পাতা মাড়িয়ে কারো দৌড়ে চলে যাওয়ার শব্দ আমি স্পষ্ট শুনেছি। লাউচেন টর্চ আনতেই কিন্তু সে শব্দ থেমে গেল। টর্চ ফেলে চারিদিকে ঘুরিয়ে আমি কিছুই দেখতে পেলাম না। লাউচেন উত্তেজিতভাবে জিজ্ঞেস করলে, কি হয়েছে, ব্যাপারটা কি? বললাম, কে যেন আমাদের তাঁবুর কাছে দাঁড়িয়ে আমাদের কথা শোনবার চেষ্টা করছিল। আমি বাইরে মুখ বাড়াতেই পালিয়ে গেল? কিন্তু এখান থেকে তো পালাবার পথ নেই। এই সংকীর্ণ গিরিপথ পেছনের দিকে মাইল চারেক এবং সামনের দিকে কত দূর যে দীর্ঘ তার কোনো ঠিক ঠিকানা নেই। গোপন রাস্তা না জানলে আমাদের হাত এড়িয়ে সে কিছুতেই যেতে পারবে না মিস্টার সেন। লাউচেন নিজেই এবার টর্চটা হাতে নিয়ে এগিয়ে চলল। পায়ের শব্দটা আমাদের কুলিদের তাঁবুর দিকে গিয়েছিল।
কিন্তু সেখানে পৌঁছে চারিধারে টর্চ ফেলো কোথাও কাউকে দেখতে পেলাম না। সংকীর্ণ গিরিপথ, অনেক বড় গাছ চারিদিকে থাকলেও আমাদের চোখ এড়িয়ে লুকিয়ে থাকবার সুযোগ কোথাও ছিল না। দ্রুত পালিয়ে গেলেও পায়ের শব্দ আবার পাওয়া যেত। হঠাৎ একটা সন্দেহ হওয়ায় আমি লাউচেনকে বললাম, আমাদের কুলিদের একবার ডাকুন দেখি। কেন? না না, আপনার সন্দেহ অমূলক। তারা কেউ এই কাজ করবে না, তারা সবাই বিশ্বাসী। তাছাড়া রাত্রে নাটের অর্থাৎ ভূতের ভয়ে একলা বার হওয়ার সাহস তাদের কারণ নেই। আমি তবু জেদ করে বললাম, না থাক, তবু একবার দেখতে ক্ষতি কি? আপনি না হয় টর্চ জেলে বাইরে চারিদিকে লক্ষ্য রাখুন, আমি গিয়ে দেখি। আমি চলে যাচ্ছিলাম, লাউচেন হঠাৎ আমার হাতটা ধরে ফেলে বললে, দাঁড়ান, আমিও যাচ্ছি সঙ্গে। কিন্তু বাইরেও দৃষ্টি রাখা দরকার একজনের। তাহলে আপনি বরং বাইরে থাকুন, আমি ভেতরে যাচ্ছি কুলিদের খবর নিতে। লাউচেনের বাইরে একলা থাকতে আপত্তি দেখে সত্যি একটু হাসি পেল। যাই হোক, নেহাত তার ইচ্ছে নেই দেখে অগত্যা রাজি হলাম। কুলিরা অধিকাংশ ঘুমিয়ে পড়েছিল বোধহয়। ডাকাডাকি করে তাদের তুলতে লাউচেনের সময় লাগলো। ভেতরে যাওয়ার পরও অনেকক্ষণ ধরে তারা সাড়া পাওয়া গেল না। বাইরে দাঁড়িয়ে কান খাড়া রেখে তখনও আমি চারিধারে আলো ফেলে দেখছি। চারিধার নিস্তব্ধ। আমার টর্চ ঘোরাবার সঙ্গে সঙ্গে বড় বড় গাছের ছায়া ছাড়া আর কিছু নড়ছে না। বাইরের কনকনে শীতে মনে হচ্ছে নাকের ভেতর দিয়ে বুক পর্যন্ত জমা বরফ চলে যাচ্ছে। এরকম ভাবে বৃথা আর দাঁড়িয়ে থাকবো কিনা ভাবছি, এমন সময় মনে হলো পাহাড়ের দিকে একটা বড় গাছের ছায়ায় সামান্য একটু যেন কিসের নড়ার আওয়াজ পাওয়া গেল। পিস্তলটা বেল্ট থেকে খুলে ডান হাতে নিয়ে বাঁ হাতে টর্চটা ধরে আমি এবার ধীরে ধীরে এগোতে লাগলাম। বেশি দূর এগোতে হলো না। শুকনো পাতা মড়মড়িয়ে অকস্মাৎ গাছের আড়াল থেকে যে জিপটি বিদ্যুৎ গতিতে বেরিয়ে পাহাড়ের দিকে দৌড়লো, তাকে চিনতে পেরে প্রথমটা হাসি পেলেও লজ্জা তার চেয়ে কম হলো না। এই সামান্য প্রাণীটির জন্য ভয় পেয়ে আমি কি মিথ্যে হইচই না বাঁধিয়ে তুলেছি। সেটি এদেশের পাহাড়ি অঞ্চলের ছাগল ও হরিণের মাঝামাঝি একরকম প্রাণী, নাম গুড়াল। রাত্রির অন্ধকারে আমাদের তাঁবুর ধারে বোধহয় সাহস করে চড়তে এসেছিল, তারপর পালিয়েছিল আমার সারাপে। তাকেই শত্রুর চর ভেবে মিছিমিছি শীতের ভেতর আমি নিজেও নাকাল হয়েছি, আর লাউচেনকেও নাকাল করেছি। যাই হোক, শিকার হিসেবে গুড়াল দুষ্প্রাপ্য জিনিস। পিস্তল দিয়ে লক্ষ্য ঠিক করা কঠিন হলেও একেবারে চেষ্টা না করে ছেড়ে দেওয়া আমার উচিত মনে হলো না। তাছাড়া জানোয়ারটাকে বেশ বাগেই পাওয়া গেছে। গিরিপথ সংকীর্ণ এবং পাহাড়ে পাহাড়ে ঘুরতে অভ্যস্ত হলেও সামনের খাড়া পাহাড় গুড়ালটির পক্ষে পার হয়ে যাওয়া অসম্ভব। শেষ পর্যন্ত আমার দিকে ফিরতেই হবে, এবং তখন পিস্তল দিয়ে তাকে মারা সম্ভব হলেও হতে পারে। সামনের ছোট একটা ঢিবির আড়ালে প্রাণীটি গিয়ে থেমেছিল। আমি লক্ষ্য করেছিলাম। সতর্কভাবে পিস্তল বাগিয়ে ধরে সেদিকে আবার অগ্রসর হতে লাগলাম। ঢিবির আড়াল থেকে বেরিয়ে এসে একবার ছুটতে আরম্ভ করলে গুলি করব। ঢিবির ওধারে পাহাড়ের দেওয়াল আরম্ভ হয়েছে, সুতরাং সেদিকে তার যাওয়ার আর উপায় নেই। কিন্তু ঢিবির অত্যন্ত কাছে এসেও জানোয়ারটা নড়বার কোনো লক্ষণ না দেখে অবাক হয়ে গেলাম। অত্যন্ত সন্তর্পণে আমি এবার টর্চ নিভিয়ে ঢিবির ওপর দিকে পা টিপে টিপে গিয়ে হঠাৎ টর্চটা আবার জ্বেলে ফেললাম। কিন্তু না শোনা গেল দ্রুত পলায়নের শব্দ, না দেখা গেল গুড়াল বা কোনো রকম প্রাণী। সামনের পাহাড়ে সংকীর্ণ একটা গুহা শুধু ভয়ঙ্কর কোনো প্রাণীর মতো মুখ বেদান করে আছে। মাত্র 2 সেকেন্ড বোধহয় আমি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে আমার মাথার ভেতর দিয়ে লাউচেনের সঙ্গে কিছুক্ষণ আগেকার আলাপের কথাগুলো বিদ্যুতের মতো খেলে গেল। সামনের গুহা মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম, বিশেষ গভীর বলে আপাত দৃষ্টিতে মনে হয় না। মুখের ফাঁকটা বেশ ছোট বলেই বলতে হয়।
সাধারণ আকারের মানুষকে মাথা নিচু করে খুব হেঁটো হয়েই তার ভেতর ঢুকতে হয়, কিন্তু তবু সেটা পরীক্ষা না করে ফেরা উচিত হবে বলে মনে হলো না। অন্তত গুড়ালটির অন্তর্ধান রহস্যের মীমাংসা যে সেই গুহার মধ্যেই হবে, এই বিষয়ে আমার তখন কোনো সন্দেহ ছিল না। টর্চের আলো ভেতরে ফেলে হেঁট হয়ে তার ভেতরে গিয়ে ঢুকলাম। অনবরত মাথা নিচু করে যাওয়া বেশ কষ্টকর। আমার টর্চের আলোয় ভয় পেয়ে অসংখ্য চামচিকে ঝটফট করতে করতে চারিদিকে উড়ে বেড়াচ্ছে। গুহাতে হিংস্র কোনো প্রাণীও থাকতে পারে। তবু সামান্য কয়েক পা যাওয়ার পরই গুহাপথ একদিকে বেঁকে যাওয়ার সঙ্গে সঙ্গে আয়তন বিস্তৃত হতে দেখে উৎসাহে কোনো বিপদের কথাই আর মনে রইল না। এবারে আমার মনে কোনো সন্দেহই আর নেই। আশ্চর্যভাবে দারুদের রাজ্যে গোপন পথে যে আমি আবিষ্কার করে ফেলেছি এই বিষয়ে আমি নিশ্চিত হয়েছি। কিন্তু কত দূর এই পথ ধরে একলা যাব? পথ যখন আবিষ্কৃত হয়েছে তখন কাল সদল বলে এসে তা অনুসরণ করলেই চলবে। আপাতত ফিরে গিয়ে লাউচেনকে এ সংবাদ দেওয়া দরকার। গুহাপথ যেরকম নানা শাখায় জায়গায় জায়গায় বিভক্ত হয়ে গেছে, তাতে বেশি দূর এগোলে হয়তো ফেরবার সময় পথ ভুলও হতে পারে। এই সমস্ত ভেবে পিছু ফিরতে যাচ্ছি, এমন সময় সামনের একটি শাখা পথ থেকে সেই গুড়ালটি দ্রুত বেগে বেরিয়ে আমার একেবারে সামনে ভীতভাবে থমকে দাঁড়িয়ে পড়েই আবার লাফ দিয়ে পালাতে উদ্যত হল। তার সঙ্গে কি কুক্ষণে যে দেখা হয়েছিল, তখন যদি বুঝতে পারতাম নিজের নির্বুদ্ধিতায় কি সর্বনাশ করেছি নিজের। পিস্তল নয়, মনে হলো যেন একেবারে আমার মাথার উপর অনেকগুলি বজ্রপাত হয়েছে। সেই সংকীর্ণ বহুদূর বিস্তৃত গুহাপথে পিস্তলের আওয়াজ যে কি ভয়ঙ্করভাবে প্রতিধ্বনিত হয়ে উঠল তার বর্ণনা করা অসম্ভব। কিন্তু শুধু আওয়াজ হলেও রক্ষা ছিল। পিস্তলের আওয়াজে কেঁপে উঠে সমস্ত পাহাড়ি যেন দুলে উঠল। তারপর যা আরম্ভ হলো তাকে প্রলয় ছাড়া আর কিছু বলা চলে না। পিস্তলের শব্দের এত বড় শক্তি আগে কখনো কল্পনাই করিনি। গুহা পথের ওপরের ছাদে বহু আলগা পাথর নিশ্চয়ই ছিল। হঠাৎ পিস্তলের আওয়াজে কেঁপে উঠে সেগুলি ভয়ঙ্কর শব্দে পড়তে আরম্ভ করল। সেই ভয়ঙ্কর বিপদের মধ্যে খানিকক্ষণ বোধহয় মাথা ঠিক ছিল না। অনেকক্ষণ বাদে পাথর পড়া বন্ধ হবার পর স্বাভাবিক চিন্তা শক্তি যেন ফিরে পেলাম। দু এক জায়গায় পাথরের কুচিতে শরীর ক্ষত হলেও মাথাটা কেমন করে বেঁচে গেছিল বলতে পারি না। কিন্তু ধুলো বালি পড়া চোখ রোগড়ে আতঙ্কের আচ্ছন্ন ভাব কাটিয়ে যখন টর্চটা জেলে চারিদিকে চেয়ে দেখলাম, তখন বুঝতে পারলাম মাথাটা গুঁড়ো হয়ে গেলেই এর চেয়ে ভালো ছিল। দেখলাম বড় বড় পাথরের চাই পড়ে আমার দুধারের পথ একেবারে বন্ধ হয়ে গেছে। এই অজানা পাহাড়ের গুহাপথে নিজের নির্বুদ্ধিতায় আমি আমার জীবন্ত সমাধি রচনা করেছি। পিস্তলটা ডান হাত থেকে একটা আলগা পাথরের ঘায়ে ছিটকে পড়ে হারিয়ে গেল। টর্চটা কেমন করে থেকে গেছিল। সেই টর্চের আলো ফেলে উন্মত্তের মতো আমি চারিদিক পরীক্ষা করে দেখলাম, না, পথ কোথাও নেই। সামনে পেছনে দুদিকে আমার রাস্তা একেবারে পাথর দিয়ে গেঁথে যেন বন্ধ করে দেওয়া হয়েছে। আলগা পাথর সব জায়গাতেই খসে পড়েছে। ওপরের গুহার ছাদ এখানে সাধারণত যেরকম উঁচু, তাতে সেরকম পাথর ৬-৭ হাত উঁচু ঢিবি হয়ে পড়লেও আমি অনায়াসে তার উপর দিয়ে টপকে যেতে পারতাম। কিন্তু সামনে ও পেছনে দুটি বাঁকের মুখে সুড়ঙ্গের ছাদ যেখানে অত্যন্ত নিচু হয়ে এসেছে, সেইখানেই বড় বড় পাথর ওপর থেকে ধসে পড়ায় সামান্য একটা ইঁদুর গলবার রাস্তাও বুঝি আর ছিল না। প্রথমটা আমি বিপদে একেবারে বিমূঢ় হয়ে গেলেও একেবারে আশা ছাড়িনি। ভেবেছিলাম পাথরগুলিকে একটু আধটু নড়িয়ে বেরুবার পথ বোধহয় আমি করে নিতে পারব। প্রথমে তাঁবুতে ফিরে যাওয়ার পথ যে পাথরের স্তূপে বন্ধ হয়ে গেছিল সেগুলিকে আমি নাড়াবার চেষ্টা করলাম, কিন্তু সেই চেষ্টা বৃথা। সেদিকে গুহার একটা বড় অংশই ধসে পড়েছে। অসুরের মতো শক্তি নিয়ে জন দশেক লোকও সে পাথর নড়াতে পারে কিনা সন্দেহ।
পেছনে ফেরবার উপায় না দেখে এবার আমি সামনের দিকেই বেরুবার পথ বার করবার চেষ্টা করলাম। সেদিকে পাথরগুলি তেমন বড় নয়, একটার পর আরেকটা যেমন তেমন ভাবে পড়ায় মাঝে মাঝে তার ফাঁকও দেখা যাচ্ছিল। কিন্তু সেখানেও খানিকক্ষণ ব্যর্থ পরিশ্রমের পর আমি গলদঘর্ম হয়ে উঠলাম, শুধু ক্লান্তিতে নয়, ভয়ঙ্কর আতঙ্কে। সত্যিই যে আমার আর বেরুবার উপায় নেই এই জীবন্ত সমাধি থেকে। এদিকের পাথরগুলি অপেক্ষাকৃত ছোট হলে কি হয়, আমার মতো একজন লোকের পক্ষে তাদের সরানো অসম্ভব। লোহার শাবলের মতো কোনো অস্ত্র থাকলেও হয়তো কিছু আশা ছিল, কিন্তু শুধু হাতে কিছুই করবার জো নেই। ক্ষতবিক্ষত হাত নিয়ে দারুণ হতাশায় ও ক্লান্তিতে আমি এবার সেখানেই বসে পড়লাম। পাহাড়ের এই গোপন সুড়ঙ্গ পথে এরকমভাবে বন্দী হওয়ার পরিণাম যে কি তা আমি ভালো রকমই জানি। সঙ্গে কোনো রকম খাওয়ার, এমনকি জল পর্যন্ত নেই। মৃত্যুর সঙ্গে বেশি দিন যুঝতে আমায় হবে না, এবং তারপর আমার কঙ্কাল পর্যন্ত চিরদিন এ পাহাড়ের ভেতর মানুষের দৃষ্টির আড়ালে পৌঁছতে থাকবে। আমার হতাশা তখন এমন গভীর যে পিস্তলটা সঙ্গে থাকলে অনাহারে দীর্ঘ মৃত্যু যন্ত্রণা ভোগ করার চেয়ে শ্রেয় মনে করে আমি হয়তো আত্মহত্যাই করতে পারতাম। কিন্তু পিস্তলটা কোথায় যে ঠিকরে পড়ে পাথর ও বালির আবর্জনায় চাপা পড়েছিল খানিক আগে টর্চ জেলে চেষ্টা করেও খুঁজে পাইনি। টর্চের আলো বেশি খরচ করতেও ভয় হচ্ছিল। ওই আলোটুকুই আমার ভরসা। এই গুহায় এই নিদারুণ অন্ধকারে আলোটুকুর সান্ত্বনা না থাকলে আমি বোধহয় খানিকক্ষণের মধ্যে উন্মাদ হয়ে যেতাম। নেহাত প্রয়োজন না হলে এবং মাঝে মাঝে নিজেকে আশ্বস্ত করবার জন্য ছাড়া টর্চটা আমি ব্যবহার করব না ঠিক করেছিলাম। অপরদিকে আলো ফেলে এর মধ্যে একবার আমি সেদিকে কোথাও কোনো বেরুবার পথ আছে কি না খুঁজে দেখেছি। গুহার ছাদ মাঝামাঝি জায়গায় বেশ উঁচু। আমার জোরালো টর্চের আলো সেখানে ভালো পৌঁছয় না। নিচে থেকে মনে হয় ছাদ সেখানে যেন নেই, অন্ধকার রাত্রের আকাশই দেখা যাচ্ছে। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলে কালো পাথরের এবড়ো খেবড়ো চেহারা অস্পষ্ট দেখা যায়। যাই হোক, সেখানে অসংখ্য উড়ন্ত চামচিকে ছাড়া কোনো ফোকর আমি দেখতে পেলাম না। ক্লান্ত হতাশভাবে কতক্ষণ আমি বসেছিলাম বলতে পারি না। এই নিরবিচ্ছিন্ন অন্ধকারের ভেতর সময়ের কোনো হিসাব রাখা অসম্ভব। দিন রাত্রি এখানে নেই, নিজের বুকে স্পন্দন ছাড়া আর কোনো কিছুর দ্বারা সময় যে বইছে তা এখানে জানা যায় না। ক্লান্তিতে হতাশায় চোখও আমার বুঝে এসছিল। মনে হচ্ছিল মৃত্যুই যদি হয় তবে ঘুমের মধ্যে অচেতন অবস্থায় তা হওয়াই ভালো। হঠাৎ আমি চমকে চোখ খুলে তাকালাম। আমার নিজের স্পন্দন শুরু নয়, আরও একটা কি মৃদু শব্দ আমি যেন শুনতে পেয়েছি। ওপরে চামচিকাদের পাখার শব্দও সে নয়, কিন্তু সে শব্দ আমার অত্যন্ত কাছে। চোখ খুলে তাকাবার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল আতঙ্কে। গুহার মেঝের ওপর নীলাভ কয়েকটা আলো যেন ঘুরে বেড়াচ্ছে অন্ধকারে। সত্যি কি আমার মাথা এর মধ্যেই খারাপ হয়ে গেছে? আমি নিজের চুল ধরে মাথাটাকে ঝাঁকি দিয়ে উঠে বসলাম। সেই সঙ্গে বিদ্যুৎ গতিতে পাথরের মেঝে সেই সমস্ত আলো গুহাপথের ধারের ছোট একটি ফাটলের ভেতর ঢুকে অদৃশ্য হয়ে গেল। বিমূঢ়ভাবে আমি এবার টর্চটা জ্বাললাম। আতঙ্কে গলা শুকিয়ে আমার কাঠ হয়ে গেছে, কিন্তু কোথাও কিছু নেই। আমার গুলিতে নিহত গুড়ালটির মৃতদেহটা শুধু পাথরগুলির ভেতর পড়ে আছে। সত্যি কি তাহলে এদেশের লোকেরা যাকে নাট বলে সেই প্রেম মূর্তি আমি দেখেছি? এই বিপদের মাঝেও আমার খানিক হাসি পেল। ওসব কোনো নাট বা ভূতে আমি বিশ্বাস করি না। না, বিপদ যত বড় হোক এরকম কুসংস্কারের দুর্বলতাকে প্রশ্রয় দেওয়ার ঠিক হবে না।
আমায় যেমন করে হোক মাথা ঠিক রাখতে হবে। কিন্তু আলোটাই বা তাহলে কিসের? আমি টর্চটা নিভিয়ে আবার রুদ্ধশ্বাসে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ কোনো কিছুই দেখা গেল না, কোনো সাড়া শব্দও পাওয়া গেল না। তারপর হঠাৎ গুহাপথের দেওয়ালের একটা ফোকরে সেই আলো আবার দেখা গেল। একটি দুটি করে অনেকগুলি আলো সেখান থেকে বেরিয়ে এসে গুড়ালটার মৃতদেহের চারিধারে ঘুরে বেড়াচ্ছে। মনকে শক্ত করবার চেষ্টা সত্ত্বেও আমার সমস্ত গা শিউরে উঠল। তৎক্ষণাৎ টর্চের বোতাম টিপে দিলাম। আশ্চর্য, টর্চের আলো পড়তেই আলোর বদলে গোটা কতক ধেড়ে ইঁদুর ঊর্ধ্বশ্বাসে ছুটে সেই ফোকরের মধ্যে ঢুকে পড়ল। ধেড়ে ইঁদুর দেখে আশ্বস্ত হওয়া দূরে থাক, বিস্ময় কিন্তু আমার বেড়ে গেল। অন্ধকারে ইঁদুরের গা থেকে আলো বেরোয়, এ কথা তো কখনো শুনিনি। টর্চটা নিয়ে আমি ইঁদুরের ফোকরটার দিকে এগিয়ে এলাম। ফোকরটা বেশ বড়, মেঝের ওপর উপুর হয়ে তার ভেতর আলো ফেলে দেখলাম সেটা নিচের দিকে নেমে যায়নি, সামনের দিকেই অনেক দূর সোজা চলে গিয়েছে। আরেকবার যদি সে ইঁদুরগুলি আসে, সে আশায় একটা পাথর হাতে নিয়ে সেই ফোকরের ধারে এবার অপেক্ষা করতে লাগলাম। আমার নিজের যে জীবন্ত কবর হয়েছে সে বিপদের কথা এই নতুন রহস্যের মীমাংসা করবার উত্তেজনায় তখন আর একেবারেই মনে নেই। আমার গন্ধ পেয়ে কিংবা যে কোনো রকমে আমার উপস্থিতি টের পাওয়ার দরুন ইঁদুরগুলির কিন্তু এদিকে বেরুবার আর উৎসাহ দেখা গেল না। অনেকক্ষণ অপেক্ষা করে আমি আবার টর্চ জ্বালতে যাচ্ছি, এমন সময় স্পষ্ট মানুষের পায়ের শব্দ শুনে চমকে উঠলাম। এখানে মানুষের পায়ের শব্দ? প্রথমটা অবাক হলেও আমার বুঝতে দেরি হলো না যে পুকুরের ওধারে আর একটি গুহাপথ। আমি যে সুড়ঙ্গটিতে আছি তারই গা ঘেঁষে গেছে, মাঝখানে সামান্য খানিকটা পাথরের ব্যবধান। মানুষের পায়ের শব্দ শুনে প্রথমটা আমি মুক্তি পাবার আশায় তাদের ডাকতে যাচ্ছিলাম, কিন্তু সে আহ্বান আমার মুখ দিয়ে বেরোলো না। মেঝে ওপর উপুর হয়ে পড়ে ফোকর দিয়ে আমি অপর দিকে লক্ষ্য রেখেছিলাম। পায়ের শব্দ সেই ফোকরের কাছে আসার সঙ্গে নীলচে আলোয় সেখানকার অন্ধকার দূর হয়ে গেল। স্তম্ভিত হয়ে দেখলাম অপর দিকের পথ দিয়ে যারা পার হয়ে যাচ্ছে তাদের সকলের পা দিয়ে অদ্ভুত এক রকমের নীলচে আলো বিচ্ছুরিত হচ্ছে। এবার সত্যি আমার মনে হলো আমি আর প্রকৃতিস্থ নেই। ভয়ঙ্কর বিপদে কেমন করে যেন আমার মাথা খারাপ হয়ে গেছে। প্রথমে ইঁদুরের গা দিয়ে এবং তারপর মানুষের পা থেকে আলো বেরোতে দেখা, এছাড়া আর কোনো মানে হতে পারে না। স্বাভাবিক বুদ্ধিতে আমি জানি এ ব্যাপার কখনো সম্ভব হতে পারে না। নিশ্চয়ই আমার উন্মত্ত মস্তিষ্কের দুঃস্বপ্ন। নিজের অনিচ্ছা সত্ত্বেও ভয়ে আমি অস্ফুট চিৎকার করে উঠলাম এবং সে চিৎকারের ফলেই আশ্চর্যভাবে আমার মুক্তির উপায় হয়ে গেল। কাল্পনিক বা বাস্তব প্রাণী যাই হোক, আমার চিৎকারের সঙ্গে সঙ্গেই ওধারে যারা যাচ্ছিল তারা থেমে পড়ল। ফোকরের ভেতর দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম অনেকগুলি খালি লম্বা লম্বা পা সেখানে তাদের নিজেদের আলোতেই দেখা যাচ্ছে। হঠাৎ আমার ফোকরের ধারের পাথরে লোহার শাবলের মতো কোনো অস্ত্রের ঘা শুনতে পেলাম। বুঝলাম তারা পাথর সরিয়ে এ ধারের আওয়াজের কারণ জানবার চেষ্টা করছে। তাদের উত্তেজিত কথাবার্তাও আমি শুনতে পাচ্ছিলাম, যদিও তারা এক বর্ণ আমার বোঝবার ক্ষমতা ছিল না। আমার জানিত কোনো ভাষার সঙ্গেই তার সাদৃশ্য নেই। না, কাল্পনিক প্রাণী নয় এরা। কিন্তু এরা কে? এদের হাতে পড়লে আরো বিপন্ন হব না তো?
তারই বা নিশ্চয়তা কি? তাদের অস্ত্রের ঘায়ে ফাটলের ধারের একটা পাথর ক্রমশ আলগা হয়ে আসছিল। সে পাথরটা সরে গেলে তাদের পক্ষে এগিয়ে আসা আর শক্ত হবে না জেনে আমি কিন্তু আশ্বস্ত হতে পারলাম না। পাথরটা আলগা হওয়ার সঙ্গে সঙ্গে আমার ভয়ও বাড়ছিল। একবার হঠাৎ তাদের শাবলটা পাথর থেকে ফসকে কেমন করে এধারে এসে পড়ল এবং সেই মুহূর্তেই কিছু না ভেবেই আমি সেটা সবলে চেপে ধরলাম। তারপর একটা হ্যাঁচকা টান দিতেই শাবলটা আমার কবলে এসে পড়ল। ওধারে যে শাবল চালাচ্ছিল সে এরকম ব্যাপারের জন্যে নিশ্চয়ই প্রস্তুত ছিল না। জোর করে শাবলটা টেনে রাখবার সময় পায়নি সে। ওধারে তাদের চেঁচামেচি শুনে বোঝা যাচ্ছিল তারা যেমন বিমূঢ় তেমনি উত্তেজিত হয়ে উঠেছে, কিন্তু তাদের কাছে আর কোনো অস্ত্র বোধহয় ছিল না। অন্তত আর পাথরের ওপর কোনো ঘা শোনা গেল না। ব্যাপারটা শাবলটা কেড়ে নেওয়ার সময় সত্যি আমি নিজের মুক্তির কথা কিছু ভাবিনি। তাদের আসতে না দেওয়ার উদ্দেশ্যেই আমি সেটা কেড়ে নিয়েছিলাম। এতক্ষণে আমার মনে হলো এই শাবল দিয়ে তো আমার পথ পরিষ্কার করতে পারি আমি। একথা মনে হওয়ার পর আর এক মুহূর্ত অপেক্ষা করা যায় না। ওধারের লোকেরা এরপর কি করবে কে জানে। যেমন করে হোক আমায় এখান থেকে বেরোতেই হবে। পিছনে ফেরার পথ একেবারেই বন্ধ। তাই সামনের দিকে পাথরগুলির ফাটলের ভেতর শাবল চালিয়ে আমি প্রাণপণে এক জায়গায় চাড় দিলাম। শাবল হাতে পড়ায় উৎসাহের সঙ্গে আমার শক্তিও বুঝি বেড়েছিল। দেখতে দেখতে বেশ বড় একটা পাথর সরে সশব্দে অপর দিকে পড়ে গেল। পথটা তো একেবারে পরিষ্কার হলো না বটে, কিন্তু আগেকার দুর্ভেদ্য দেওয়ালে যে ফোকর হলো তার ফলে দেখা গেল তার ভেতর দিয়ে কষ্টে সৃষ্টে আমার মতো চেহারার লোক গলে যেতে পারে। শাবলটা প্রথমে ওধারে ফেলে আমি টর্চটা নিয়ে সেই ফোকরের ভেতর দিয়ে কোনো রকমে হাত পা একটু আধটু ক্ষত বিক্ষত করে অপরদিকে গিয়ে পড়লাম। সুড়ঙ্গ পথ এখান থেকে বাঁক নিয়ে কোথায় যে গিয়েছে তা আমি জানি না। হয়তো শাবল যাদের কাছ থেকে কেড়ে নিয়েছি তাদের কাছেই গিয়েই আবার পড়তে পারি, কিন্তু আমার তখন তা নিয়ে ভাববার সময় নেই। এগিয়ে আমায় যেতেই হবে। মাঝে মাঝে টর্চ জেলে পথটা একটু দেখে নিয়ে আমি বেশিরভাগ অন্ধকারের ভেতরেই ছুটতে লাগলাম। সুড়ঙ্গ পথের অনেক শাখা, অনেক বাঁক, সব শুদ্ধ একটা গোলক ধাঁধার মতো। কিন্তু আমি ভাগ্যের উপর নির্ভর করে যখন যেটা উচিত মনে হচ্ছিল সেটাই অনুসরণ করছিলাম। কোনো রকমে এই দুঃস্বপ্নের বিভীষিকাময় পাহাড় থেকে আমায় বেরোতেই হবে। কিছুক্ষণ ধরে আমার পায়ের শব্দ ছাড়া আর একটা আওয়াজ মাঝে মাঝে কানে আসছিল। আওয়াজটা অনেকটা ক্ষুব্ধ গর্জনের মতো, কিন্তু কোনো প্রাণীর গলা থেকে নিরবিচ্ছিন্ন অমন গর্জন বার করা সম্ভব নয়। তাছাড়া আওয়াজটা আমার এগুবার সঙ্গে সঙ্গে যেন সমানভাবে বাড়ছিল। খানিক বাদে একটা বাঁক ফিরতেই আওয়াজটার মানে বোঝা গেল, কিন্তু সেই সূত্রে এমন অপরূপ দৃশ্য দেখবার কল্পনা আমি করিনি। সুড়ঙ্গ পথ বাঁক নিয়ে যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে পাহাড়ের ভেতরটা কেটে কারা যেন বিশাল এক হল তৈরি করেছে মনে হলো। মাঝখানে তার পাথরের মেঝের বদলে প্রকাণ্ড এক জলের কুণ্ড। পাহাড়ের একধারের একটি গহ্বর থেকে প্রচণ্ড বেগে জল এসে সে কুণ্ডে পড়ছে। এতক্ষণ এই জলের কল্লোলই আমি শুনেছিলাম, কিন্তু এই জলের কুণ্ড ও প্রপাতের চেয়ে আশ্চর্য ব্যাপার হলো এখানকার অদ্ভুত এক নীলাভ আলো। পাহাড়ের গা বেয়ে মোটা পেশির মতো মিশকালো একরকম পাথর জলপ্রপাতের মুখ থেকে কুণ্ডের ভেতর নেমে গিয়েছে। কুণ্ডের ধারে ধারে অন্যদিকেও সেরকম পাথর আছে। অন্ধকারে সেই পাথরগুলি যেন জ্বলছে মনে হচ্ছিল। নিজের বিপদ ভুলে এ দৃশ্য হয়তো আরও খানিকটা আমি দেখতাম, কিন্তু সহসা কুণ্ডের ওপারে দৃষ্টি পড়ায় চমকে উঠলাম। আমি যেটি দিয়ে পৌঁছেছি সেটি ছাড়া আরও অনেক সুড়ঙ্গ নানা দিক থেকে কুণ্ডটিতে এসে মিলেছে। ওপারে তেমনি একটি সুড়ঙ্গ পথের শেষে জলের ধারে দুটি লোক দাঁড়িয়ে।
এতক্ষণ অন্যান্য দিকে দৃষ্টি থাকতেই তাদের চোখ পড়ে। তাদের একজন আমার দিকে পেছন ফিরে নিচু হয়ে কি করছিল, কিন্তু যে লোকটি দাঁড়িয়েছিল অস্পষ্ট আলোতেও তাকে চিনতে আমার বিলম্ব হলো না। সে লিসি। নিঃশব্দে তৎক্ষণাৎ আমি সেখান থেকে সরে পড়বার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ লিসিন মুখ তুলে আমার দিকে তাকালে এবং সেই সঙ্গে তার কণ্ঠ থেকে যে চিৎকার বেরোলো, জলের কল্লোলে খানিকটা চাপা পড়ল, তা ঠিক আদরের ডাক বলে মনে হলো না আমার। পেছন ফিরে পালাবার জন্য দৌড় দিলাম, কিন্তু সেদিকেও বেশি এগোতে হলো না। সামনে অন্ধকার সুড়ঙ্গ পথে অসংখ্য উজ্জ্বল কঙ্কাল আমার দিকে এগিয়ে আসছে। কঙ্কালগুলির ভেতর থেকে বিচ্ছুরিত নীলচে আলোয় সুড়ঙ্গ পথ এমন অদ্ভুত দেখাচ্ছে যে ভাষায় তা বর্ণনা করা যায় না। আমার তখনকার অবস্থাটা বর্ণনাও করা শক্ত। পেছনে আমার বিশাল জলের কুণ্ড ও তার ওপারে পরম শত্রু লিসি, আর সামনে রহস্যময় উজ্জ্বল সব কঙ্কালের সারি। সেই ভয়ঙ্কর মুহূর্তে বেছে নেবার উপায় থাকলে আমি বোধহয় অজানা জলের কুণ্ড ও লিসিনের সঙ্গে সাক্ষাতের বিপরীত পছন্দ করতাম এই ভুতুড়ে কঙ্কালদের সংসর্গের চেয়ে। কিন্তু তখন আর সময় নেই। রহস্যময় কঙ্কালগুলি তখন একেবারে আমার কাছে এসে পড়েছে। হতভম্ব হয়ে আমি বোধহয় কিছু করবার খুঁজে না পেয়ে টর্চটা টিপে দিলাম। মুহূর্তে যেন ভোজবাজিতে সেই উজ্জ্বল কঙ্কালের সার মিলিয়ে গেল। তার জায়গায় টর্চের আলোয় দেখা গেল গুহাপথে অদ্ভুত এক জাতের অসংখ্য মানুষের সারি। এদেরই দেহের সমস্ত হাড় থেকে অন্ধকারে এমন অদ্ভুত আলো এতক্ষণ বেরোচ্ছিল। আকারে তারা নিতান্ত ছোট, 4 ফুট 4.5 ফুটের বেশি লম্বা। তাদের ভেতর কেউ নেই। একলা এরকম গোটা 10 মানুষকে কাবু করেও আমি বোধহয় বেরিয়ে যেতে পারতাম, কিন্তু তারা গোটা 10 তো নয়, অমন 200 লোক গুহাপথ ও তার পরের রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছে। তারা নিরস্ত্র নয়, অনেকেরই হাতে ছোট বল্লম ও তীর ধনুক দেখা গেল। কয়েকজনের হাতে কলসির মতো একরকম মাটির পাত্রও রয়েছে। আমাকে দেখতে পাওয়া মাত্র তারা সকলে মিলে উন্মত্ত চিৎকার করে উঠল। আমার পরিণাম যে এই উন্মত্ত জনতার হাতে কি হবে তা তখন বুঝতে আমার বাকি নেই। তবু মরবার আগে অন্তত কাপুরুষের মতো নিঃশেষ্ট হয়ে থাকবো না সংকল্প করে আমি তখন প্রস্তুত হয়ে দাঁড়িয়েছি। আমার গায়ে প্রথম যে আঘাত করবে শুধু হাতেই অন্তত তাকে আমি সাবার করে তবে ছাড়ব। কিন্তু আশ্চর্যের বিষয়, আমায় আক্রমণ বা অস্ত্র দিয়ে আঘাত তারা কেউ করলে না। চারিদিক থেকে এসে তারা আমায় ঘিরে দাঁড়ালো। হাতে তাদের উদ্যত বল্লম আর বাগিয়ে ধরা তীর ধনুক দেখে বুঝতে পারলাম আমায় না মেরে বন্দি করাই তাদের উদ্দেশ্য। সে বন্দিত্ব থেকে মুক্ত হওয়ার চেষ্টা আপাতত নিষ্ফল জেনেই আমিও কোনো রকম প্রতিবাদ করলাম না। আমাকে মাঝখানে রেখে এবার তারা সামনের দিকে এগিয়ে চলল। নিজেদের মধ্যে আমার অবদ্ধ ভাষায় উত্তেজিতভাবে কি আলোচনা করতে করতে কুণ্ডের সামনে গিয়েই তারা থামল। চেয়ে দেখলাম লিসিন বা তার সঙ্গীর কোনো চিহ্নও পারেনি। বিপদ বুঝে হোক বা অন্য যে কোনো কারণে তারা একেবারে গা ঢাকা দিয়েছে। যে অদ্ভুত জাতের মানুষের ভেতর আমি পড়েছিলাম তাদের সম্বন্ধে ভাববার মতো মনের অবস্থা এতক্ষণে আমার তৈরি হয়ে গেছে, কিন্তু ভেবে কোনো কুল কিনারাও পাচ্ছিলাম না। তাদের বামনের মতো আকৃতি দেখে দারু বলেই ঠিক করেছিলাম, কিন্তু দারুদের হাড়ের ভেতর থেকে এরকম অদ্ভুত আলো বার হওয়ার কথা তো কখনো শুনিনি। এ আলোর অর্থই বা কি? এই রহস্যময় আলোর কথা ভাবতে গেলে সত্যি সমস্ত ব্যাপারটা এমন আজগুবি হয়ে ওঠে যে নিজের চোখে দেখেও বিশ্বাস করতে ইচ্ছে হয় না। সমস্ত ব্যাপারটা মনে হয় ভৌতিক, কোনো স্বাভাবিক ব্যাখ্যায় তার খুঁজে পাওয়া যায় না। আমার মনে হচ্ছিল জাগ্রত অবস্থাতেই আমি যেন ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। তারা আমায় বন্দি করার পরই আমি টর্চটা নিভিয়ে ফেলেছিলাম। তারাও কি কারণে বলা যায় না আমার হাত থেকে সেটা কেড়ে নেয়নি বা নিতে সাহস করেনি।
টর্চ নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত মূর্তিগুলি আবার উজ্জ্বল কঙ্কালে পরিণত হয়ে গেছিল। অন্ধকার অজানা গুহাপথের চারিধারে সেই অগ্নিময় কঙ্কালে বেষ্টিত হয়ে থাকা যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তা বুঝিয়ে বলা অসম্ভব। বেশিক্ষণ এই সংসর্গে থাকলে মনে হচ্ছিল আমার মস্তিষ্ক এতক্ষণে যদি না হয়ে থাকে তাহলে এবার সত্যি বিকৃত হয়ে যাবে। তারা আপাতত কুণ্ডের কাছে থেমে যা করছিল তাও অদ্ভুত। সেটা তাদের ধর্মের যে একরকম অনুষ্ঠান এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমে সকলের কণ্ঠ থেকে অদ্ভুত এক রকমের কাঁদুনির মতো গান শোনা গেল। তারপর এক এক করে কয়েকটি লোক কলসির মতো যে মাটির পাত্র তাদের হাতে দেখেছিলাম তাই মাথায় করে কুণ্ডের ভেতর নেমে গেল। সে কলসিতে কুণ্ডের জল ভরে যখন তারা উঠে এলো তখন সমবেত সকলে মাটির ওপর সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ে আবার সেই কাঁদুনির মতো গান শুরু করেছে। আমি প্রথমটা কিছু বুঝতে না পেরে দাঁড়িয়েই ছিলাম, কিন্তু তারা কয়েকজন মিলে আমায় একরকম জোর করেই মাটিতে শুইয়ে দিলে। কলসি মাথায় করে উজ্জ্বল কঙ্কালগুলি আমাকে যেমন ইচ্ছে মারিয়ে একেবারে এগিয়ে না যাওয়া পর্যন্ত কেউ আর উঠল না, গানও থামল না। এবার ফিরে চলার পালা। পাহাড়ের সুড়ঙ্গ পথের গলির পর গলি পার হয়ে তারা যে আমায় কোথায় নিয়ে চলছিল কিছুই বুঝতে পারছিলাম না। আচ্ছন্নের মতো তাদের সঙ্গে যেতে যেতে এক সময় শুধু মনে হলো কঙ্কালগুলির আলো যেন ক্রমশ ম্লান হয়ে আসছে। তার কারণ বুঝতেও দেরি হলো না। সুড়ঙ্গ পথ এইবার নিশ্চয়ই কোনো খোলা জায়গায় শেষ হতে চলেছে। বাইরের আলো ভেতরে এসে পড়ার ফলেই কঙ্কালগুলি ক্রমশ অস্পষ্ট হতে হতে মিলিয়ে গিয়ে মানুষের আকৃতি পেয়ে গেল। গুহাপথ থেকে তখন আমরা বাইরে বেরিয়ে এসেছি। ভোরের আলোয় সামনে অপরিচিত পাহাড় জঙ্গলের দেশ দেখা যাচ্ছে। নানা রকম উত্তেজনায় পাহাড়ের ভেতর সুড়ঙ্গের গোলক ধাঁধায় গোটা রাত যে আমার কেটে গেছে এতক্ষণে সে খেয়াল হয়নি। লাউচেন পাহাড় পেরিয়ে যেখানে পৌঁছতে চেয়েছিল এই যে দারুদের সেই গোপন দেশ, এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না, কিন্তু এভাবে এখানে পৌঁছতে তো আমি চাইনি। আমার সম্বন্ধে এদের যে কি মতলব কিছুই বুঝতে পারছিলাম না। আপাতত অদূরের একটা ছোট পাহাড়ের দিকেই তারা আমায় নিয়ে চলেছিল। পাহাড় না বলে তাকে বড় পাথরের ঢিবি বলাই উচিত। কলকাতার মনুমেন্টের চেয়ে তার চূড়া বেশি উঁচু নয়। সেই চূড়ায় কয়েকটা ঘর দেখতে পাচ্ছিলাম। খানিক বাদে পাহাড় বেয়ে উঠে দেখলাম শক্ত বাঁশ দিয়ে তৈরি সেখানে খুপড়ি খুপড়ি অনেকগুলো সারি সারি ঘর সাজানো। তারই একটায় আমায় ঠেলে ঢুকিয়ে দেওয়ার আগে আমি সমস্ত জায়গাটা কিন্তু ভালো করে দেখে নিয়েছি। পালাবার সুযোগ খোঁজাই ছিল উদ্দেশ্য, কিন্তু সে সুযোগ সত্যি সেখানে নেই। আমরা যেদিক দিয়ে উঠেছিলাম সেদিকটা ঢালু হলেও পেছনের দিকে পাহাড় খাড়াভাবে বহু দূরে নেমে গেছে। আমার ঘরটাও একেবারে সেই খাড়াইয়ের কিনারায়। দারুদের পাহারা শুধু সামনের দিকেই হলেও পেছন দিয়ে নেমে যাওয়ার কোনো আশাই দেখলাম না। ঘরগুলির মাথায় পাতার ছাউনি দেওয়া, দেওয়ালগুলি শুধু বাঁশের খুঁটিতে তৈরি। তার ভেতর যথেষ্ট ফাঁক আছে। সেই বাঁশের বেড়ার ভেতর দিয়ে দেখতে পাচ্ছিলাম আমার পাশের ঘরগুলিতেও অনেকগুলি লোক পড়ে আছে। তারা দারুদেরই জাতের, কিন্তু অধিকাংশের অবস্থা দেখে মনে হচ্ছিল জীর্ণ শীর্ণ অবস্থায় তারা একেবারে মৃত্যুর দরজায় এসে পৌঁছেছে। উত্থান শক্তি পর্যন্ত তাদের অনেকের নেই। মাটিতে পড়ে তাদের অনেকেই কাতরাচ্ছে। দারুরা সসম্ভ্রমে এসে তাদের খুপড়ির সামনে যেরকম সাষ্টাঙ্গ প্রণিপাত করে যাচ্ছিল তাতে সে কথা মনে করা শক্ত। রহস্যটা সম্পূর্ণ বুঝতে না পেরে কেমন একটা অজানা আতঙ্কে আমার সমস্ত শরীর অবশ হয়ে আসছিল। গুহাপথের উজ্জ্বল কঙ্কাল থেকে আরম্ভ করে
এই অদ্ভুত জাতের যা কিছু কাণ্ড কারখানা এ পর্যন্ত দেখেছি সমস্তই দুর্বোধ্য রহস্যময়। এরা যে আমায় নিয়ে কি করবে কিছুই জানি না, কিন্তু কেমন যেন অনুভব করছিলাম সে পরিণামের চেয়ে মৃত্যুই বুঝি লোভনীয়। এই আতঙ্ক আরেকটি কারণে আরো বেড়ে গেল। অনেকক্ষণ ঘরে পড়ে থাকার পর হঠাৎ একটি লোক কয়েকজনের সঙ্গে বাঁশের আগর খুলে ভেতরে ঢুকল। সাধারণ দারুদের চেয়ে সে অনেক বেশি লম্বা চওড়া। দারুদের মধ্যে তাকে দৈত্য বলেই মনে হয়, কিন্তু সেইটাই তার প্রধান বিশেষত্ব নয়। বিশেষত্ব তার মুখ। এখানকার দারুদের অনেকের মুখেই নানা রকম রং মাখানো, কিন্তু মানুষের মুখ শুধু রঙের ছোপে যে কি ভীষণ হয়ে উঠতে পারে এই লোকটিকে না দেখে বোঝা যায় না। লোকটা আমার কাছে এসে অনেকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর হঠাৎ আমায় সবলে টেনে দাঁড় করিয়ে দিলে। সে মুহূর্তে তার রং করা পৈশাচিক মুখে সবলে একটা ঘুষি মারবার লোভ আমি যে কি করে সম্বরণ করেছিলাম বলতে পারি না। লোকটা শুধু আমায় দাঁড় করিয়ে দিয়েই ক্ষান্ত হলো না, এতক্ষণ কেউ যা করেনি তাই সে করে বসল। হঠাৎ ধাক্কা খেয়ে আমি পড়ে গেছিলাম। উঠে তার দিকে উন্মত্তভাবে ছুটে যাওয়ার আগেই আর সকলের সঙ্গে বাইরে বেরিয়ে সে আগর বন্ধ করে দিলে। তার সেই মুহূর্তের হাসি কোনোদিনও ভুলবার নয়। সে হাসি ভয়ঙ্কর কিনা আমি বলতে পারি না, কিন্তু তখন মনে হয়েছিল অমন অদ্ভুত হাসি মানুষের কণ্ঠ থেকে যেন বেরোতে পারে না। এরপরেও কয়েকবার আমার ঘরের সামনে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে চাইতে চাইতে তাকে যাতায়াত করতে দেখেছিলাম, কিন্তু তখনও বুঝতে পারিনি আমার ভাগ্যের উপর কতখানি হাত আছে তার। বুঝতে পারলাম রাত হবার পর। সারাদিন অনাহারের পর আমার মাথা তখন ঝিমঝিম করছে। তারই ভেতর অবাক হয়ে দেখলাম আমার পাশের সমস্ত ঘরে মানুষ আর নেই। কিছু উজ্জ্বল কঙ্কাল শুধু পড়ে আছে সারি সারি। গুহাপথের অন্ধকারে যেসব কঙ্কাল দেখেছিলাম তার চেয়েও এদের জ্যোতি অনেক বেশি প্রখর। মনে হয় যেন জ্বলন্ত ইস্পাত দিয়ে সেগুলি তৈরি। বাইরে অন্ধকারে অনেক লোকের হট্টগোল শুনতে পাচ্ছিলাম। খানিক বাদে একটা মশা সেখানে চলে উঠল। দেখলাম পাহাড়ের খাড়াইয়ের ঠিক সামনে একটা প্রকাণ্ড মোটা খুঁটি পোতা। তার সামনে বেদির মতো খানিকটা উঁচু জায়গায় মশালের আলোয় অনেকগুলো দারুকে দেখা গেল। তাদের চারিধারে খানিকটা দূরত্ব রেখে আরো অসংখ্য দারু দাঁড়িয়ে রয়েছে। মশালের রাঙা অস্পষ্ট আলোয় তাদের দেখাচ্ছে অদ্ভুত। কোনো পৈশাচিক অনুষ্ঠানের জন্য যে তারা প্রস্তুত হচ্ছে তা বোঝা কঠিন নয়। যখন কয়েকজন মিলে উদ্যত বল্লম হাতে এসে আমাকে ধরে নিয়ে গিয়ে সেই বেদিতে দাঁড় করিয়ে দিলে, তখন একথাও বুঝলাম যে আমি সেই অনুষ্ঠানের প্রধান উপকরণ। কিন্তু কি সেই অনুষ্ঠান? রক্তাক্ত জুটকাষ্ঠ বা খড়গ নয়, উত্তপ্ত তেলের কড়াইও নয়। সাধারণত যেসব জিনিস অসভ্য জাতিদের পৈশাচিক ধর্মানুষ্ঠানের সঙ্গে জড়িত থাকে বলে আমরা মনে করি, সেসব কিছুই সেখানে নেই। বেদির ওপর একটি গর্তের ভিতর মশালটি পোঁতা। একটি কলসি জল ছাড়া বেদির ওপর আর কোনো জিনিস নেই। শুধু বেদির পেছনে খাড়া পাহাড় আর বেদির ওপর দারুদের সেই রং মাখা দৈত্যের উপস্থিতি ছাড়া ভয় করবা আমি আর কিছু দেখতে পেলাম। দারুদের দৈত্যের দৃষ্টি তখনও আমার মুখের ওপর অদ্ভুতভাবে মাঝে মাঝে অনুভব করছে। সে দৃষ্টি দুর্বোধ্য। বুঝতে পারছিলাম না এরা কি তাহলে এই খাড়া পাহাড় থেকে আমায় নিচে ফেলে দিতে চায়? তাদের নরবলির নীতি কি এই? বেশিক্ষণ কিন্তু দ্বিধা থাকতে হবে না বলে মনে হল। অনুষ্ঠানের মধ্যেই আরম্ভ হয়ে গেছে। পেছনের খুঁটিতে আমায় ঠেস দিয়ে দাঁড় করিয়ে দুজন শূন্যকায় দারু কি একরকম
শব্দ উচ্চারণ করতে করতে আমার পায়ের কাছে উপুর হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে চারিধারে অসংখ্য দারুও কাঁদুনি সুরে অদ্ভুত একরকম আবৃত্তি শুরু করে দিলেন। ব্যাপারটা যে এখন একটু একটু আমি বুঝতে পারছি, তা এমন না। এরা আমার দেবতা হিসেবে পুজো করছে। বলির আগে ছাগলকে যেমন করা হয়, কিন্তু পুজোর পর কি হবে? ভীতভাবে আমি একবার পেছনের অতল খাট ও সামনে সেই দারু উঠতে মুখের দিকে তাকালাম। আমার পাশে আমাকে পাহারা দেওয়ার জন্যই সে যেন দাঁড়িয়েছিল। সে মুখে কোনো ভাবান্তর নেই, পৈশাচিক ছাড়া। কিন্তু আমায় ধরে পাহাড় থেকে ফেলে দেওয়ার কোনো লক্ষণ দেখা গেল। খানিক বাদে আবৃত্তি থামতেই কাঠের একটি বাটির মতো পাত্রে একজন বুড়ো দারু কলসি থেকে জল ঢেলে সসম্ভ্রমে আমার কাছে নিয়ে এলো। সমবেত দারুরা তখন মাটিতে সাষ্টাঙ্গে লুটিয়ে আবার নতুন রকম আবৃত্তি আরম্ভ করেছে। অনুষ্ঠানের শেষের জায়গা আপাতত তার এই অঙ্গটিতে আমার বিন্দুমাত্র আপত্তি ছিল। সমস্ত দিন নির্জলা উপসে ভয়ে ভাবলাম আমার গলা তখন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কৃতজ্ঞ হয়ে আমি সেই জলের জন্য হাত বাড়ালাম। আর সেই মুহূর্তেই অবিশ্বাস্য এক কাণ্ড ঘটে গেল। জলের পাত্র আমি মুখে তুলতে যাচ্ছি, হঠাৎ দৈত্যাকার সেই দারুর প্রকাণ্ড এক চড়ে জলের পাত্র আমার হাত থেকে ছিটকে পড়ে গেল। আমি বিমূঢ় হয়ে মুখ তুলতে না তুলতেই দেখি বেদির উপর থেকে মশালটা উপড়ে নিয়ে এসে সজোরে পাহাড়ের ধারে ছুঁড়ে ফেলে দিচ্ছে। উল্কার মতো অতল শূন্যে মশালটা অদৃশ্য হতেই রাতের অন্ধকার যেন বন্যার মতো আমাদের উপর নেমে এল। চারিধারে শুধু অসংখ্য উজ্জ্বল কঙ্কালের জ্যোতি। সেই ভয়ঙ্কর অন্ধকারে স্পষ্ট বাংলায় শুনতে পেলাম, শিগগিরই দড়ি ধরে পাহাড়ের খাড়ায় গিয়ে নেমে যা, পেছনে খুঁটিতে দড়ি বাঁধা আছে। সে ভাষা, সে স্বর এমন অপ্রত্যাশিত যে প্রথমটা আমি আরো বিমূঢ় হয়ে একেবারে স্থানুর মতোই দাঁড়িয়ে গেলাম। সবকিছু যেন আমার গুলিয়ে গেছে। ব্যাপারটা এমন অদ্ভুত যে কথাগুলির সোজা অর্থ যেন আমার মাথায় কিছুতেই ঢুকছে না। পর মুহূর্তে আবার ধমকানি শোনা গেল, হা করে দাঁড়িয়ে থাকার সময় নয়, শিগগিরই নেমে যা। এবার আর আমার অসারতা রইল না। সত্যি সময় যে নিতান্ত অল্প, পালাবার এমন সুযোগ পেয়েও কি হারাবো? বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠে আমি নিচু হয়ে বসে পড়ে অন্ধকারে খুঁটির গোড়ায় হাত দিলাম। সেখানে সত্যি মোটা একটা দড়ি শক্ত করে বাঁধা রয়েছে। সেই দড়ি ধরে পাহাড়ের ধার থেকে নিচে ঝুলে পড়া 3 সেকেন্ডের কাজ। যদি যথেষ্ট লম্বা হয় তাহলে তা ধরে পাহাড়ের খাড়াইটা যে অনায়াসে নেমে যেতে পারবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দড়ি ধরে পাহাড়ে পা ঠেকিয়ে নেমে যেতে যেতে হঠাৎ আমি থেমে গেলাম। উপরে এরই মধ্যে উত্তেজিত হট্টগোল শুরু হয়ে গেছে। সমবেত জনতা এতক্ষণে বুঝি প্রথম বিস্ময়ের ধাক্কা সামলে ব্যাপারটা বোঝবার চেষ্টা করছে। চিৎকার করে বললাম, মামা বাবু, আপনি কি করবেন? অন্ধকারে মামা বাবুর স্বরে যে শুনেছিলাম এ বিষয়ে আমার অবশ্য কোনো সন্দেহ ছিল না। গলার স্বর সম্বন্ধে ভুল করা যদি বা সম্ভব হয়, এই অজানা দারুদের দেশে বাংলা যে আর কেউ বলতে পারে না এটা ঠিক। চারিধারের উত্তেজিত কলরবের ভেতর মামা বাবুর গলা আবার শোনা গেল, দেরি করে সমস্ত মাটি করলে মুখ, আমার জন্য ভাববার আর সময় পেলে না। আমি তোর পরেই যাচ্ছি, তুই তাড়াতাড়ি নেমে যা। বকুনি খেয়ে আমি আর বিলম্ব করতে সাহস করলাম না। দড়ি ধরে পাহাড়ে পা ঠেকিয়ে যত দূর সম্ভব তাড়াতাড়ি নেমে যেতে লাগলাম। কিন্তু মন আমার কিছুতেই আশ্বস্ত হচ্ছিল না। মামা বাবু যে ওই উত্তেজিত দারুদের ভেতর কত বড় বিপদের মধ্যে আছেন তা বোঝা আমার পক্ষে শক্ত নয়। তাদের হাত ছাড়িয়ে তিনি নেমে আসবার সুযোগ পাবেন কিনা কে জানে। এই অবস্থায় শুধু নিজের প্রাণ বাঁচাবার জন্য নেমে যেতে কিছুতেই আমার মন সইছিল না। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও নামতে নামতে হঠাৎ ওপরে বন্দুকের শব্দ শুনে আমি একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। আর একটু হলেই দড়ি থেকে হাত খুলে গিয়ে আমি নিচে পড়ে গিয়েছিলাম। আর কি
কোনো রকমে সেই বিপদ সামলে নেবার পর আমি কিন্তু আর নামতে পারলাম না। বন্দুক যখন ছুটতে হয়েছে তখন ব্যাপার কত দূর গড়িয়েছে কে জানে। মামাবাবু একা সমস্ত দারুদের বিরুদ্ধে কি করতে পারবে? তারা সবাই মিলে শুধু ঠেলেই তাকে এই পাহাড় থেকে তো ফেলে দিতে পারে। কথাটা মনে হতেই আর নিশ্চেষ্ট হয়ে নেমে যাওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে উঠল। আমি নিজেও নিরস্ত্র, এভাবে একলা মামাবাবুর সাহায্যে গিয়ে কিছুই করতে পারবো না জেনেও আবার দড়ি ধরে ওপরে না উঠে পারলাম না। কিন্তু বেশি দূর উঠতে হলো না আমায়। হঠাৎ দড়িতে একটা ঝাঁকুনি অনুভব করলাম এবং তারপর একটা টর্চের আলো এসে পড়ে আমার চোখ ধাঁধিয়ে দিলে মামাবাবু উপর থেকে চিৎকার করে বলল, এ কি, এতক্ষণে এইটুকু নেমেছিস? তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, আমি আসছি। টর্চের আলো নিভিয়ে মামাবাবু এইবার নামতে শুরু করলেন। আমার কাছে তিনি না আসা পর্যন্ত কিন্তু আমি থেমেই রইলাম। মামাবাবু আমার কাছে পৌঁছবার পর বকুনি দেওয়ার আগেই বললাম, কিছু বলবেন না মামাবাবু, আপনাকে বিপদের মধ্যে রেখে একলা নেমে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এখন বাঁচলে দুজনেই বাঁচবো, পাহাড় থেকে পড়ে মরতে হয় দুজনেই মরবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব বাহাদুরি হয়েছে, এখন তাড়াতাড়ি চলো। আমাদের আর কোনো কথাবার্তা অনেকক্ষণ হলো না। দুজনে পরপর দড়ি ধরে খাড়া পাহাড়ের গায়ে যথাসম্ভব পায়ের ভর দিয়ে নেমে যেতে লাগলাম। কাজটা নিতান্ত সোজা যে নয় তা বলাই বাহুল্য। খাড়া পাহাড় কত দূর পর্যন্ত নেমে গেছে কে জানে। ক্রমশই পায়ের ভর দেওয়ায় আর সুযোগ পাওয়া যাচ্ছিল না। হাতের ওপর অসম্ভব ভার পড়ছিল। মোটা ঘাসের দড়িতে হাতের চামড়া যেন ছিঁড়ে যাচ্ছিল। যত এগিয়ে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল শেষ যেন আর নেই। চারিধারে সূচিভেদ্য অন্ধকার। তাতে অবশ্য একটু সুবিধেই হয়েছিল, ওপরের দারুরা আমাদের দেখতে পাচ্ছিল না। কিন্তু পাহাড় থেকে কি রকম অবস্থায় ঝুলছি বুঝতে না পেরে অস্বস্তি হচ্ছিল ভয়ানক। ওপরে পাহাড়ের ঠিক কিনারে গন্ডগোল ক্রমশ বেড়ে যাচ্ছে শুনতে পাচ্ছিলাম। হঠাৎ আমাদের দড়িটা প্রচন্ড বেগে নড়ে উঠল। থেমে পড়ে ভীতস্বরে বললাম, ব্যাপারটা কি? মামাবাবু শান্ত স্বরে বললেন, থামিসনি, ওরা দড়িটার কথাই বা জানতে পেরে গেছে। এই অবস্থায়ও মামাবাবুকে শান্ত থাকতে দেখে সত্যি অবাক হয়ে গেলাম। নামতে নামতে বললাম, তাহলে উপায় এখন? উপায় আরো জোরে হাত চালানো। কিন্তু হাত যে আর চলতে চায় না। মনে হচ্ছিল দড়িটা যেন কেটে হাতের ভিতর বসে যাচ্ছে। সমস্ত বাহু অসাড় হয়ে শরীরের ভার আর যেন বইতে পারছে না। মামাবাবু হঠাৎ সেই অবস্থায় টর্চটা জেলে ওপরে ফেললেন। পাহাড়ের ধারে অসংখ্য দারু ঝুঁকে পড়ে নিচের দিকে আমাদের দেখবারই বোধহয় চেষ্টা করছিল। টর্চের আলো দেখেই তারা চিৎকার করে উঠল, কিন্তু সে চিৎকারে নয়, সেখানকার জনতার ভেতর একটা ব্যাপার দেখে আমার সমস্ত শরীর যেন সহসাহীন হয়ে গেল। ভীত উত্তেজিত স্বরে বললাম, মামাবাবু, ওরা কি করছে জানেন? কি? আমাদের দড়ি কাটছে যে। টর্চের আলো নিভিয়ে তেমনি শান্ত স্বরে মামাবাবু বললেন, কাটুক, ভয় নেই। ভয় নেই? আমি এবার অত্যন্ত বিরক্ত হয়ে বললাম, হ্যাঁ ভয় আর কি, সমস্ত শরীরটা গুঁড়ো হয়ে যাবে এই যা। এর চেয়ে উপরে দাঁড়িয়ে থেকে সসম্মানে যুঝে মরতে পারতাম অন্তত। মামাবাবুর কিন্তু কোনো রকম উত্তেজনা দেখা গেল না, শুধু বললেন, না, মরতে হবে না, আমরা নিচে না পৌঁছলে ও দড়ি কাটা পড়বে না। একটু হাত চালা তাড়াতাড়ি। হাত চালানো ছাড়া আর কি করা যায় তখন? কিন্তু আমি তখন সমস্ত আশা পরিত্যাগ করেছি। মামাবাবুর প্রশান্তিতে শুধু অত্যন্ত বিরক্তি বোধ হচ্ছিল। বললাম, কাটা যে পড়বেন না তা জানলেন কেমন করে? ওদের ছুরিও কি ভোঁতা নাকি? না, ভোঁতা নয়, কিন্তু ছুরি চালাচ্ছে মংপো। মংপো? হ্যাঁ, মংপো। মাথায় দারুদেরই প্রায় সমান বলে তাদের ভেতর থেকে ওকে চেনা যায় না। মংপো আমার সঙ্গেই ছিল বরাবর। আমার মুখ দিয়ে অস্ফুটভাবে বেরোলো শুধু, কিন্তু মংপো দড়ি কাটছে কেন? মামাবাবু সংক্ষেপে শুধু বললেন, আহা মুখ, তা না হলে ওদের কেউই যে কাটতো। ঠিক দরকারের সময় মংপো কেমন করে যথাস্থানে এসে উদয় হলো।
মামা বাবুই বা কেমন করে অমনভাবে এসে আবির্ভূত হলেন, সেই ভয়ঙ্কর রাতের পর তাদের কি পরিণাম হয়েছিল, এতদিনই বা কি করছিলেন, এ সমস্ত জানবার কি অদম্য কৌতূহল যে তখন হচ্ছিল, তা বোধ হয় আর বুঝিয়ে বলতে হবে না। সমস্ত ব্যাপারটা একটা প্রহেলিকার মতো সত্যি বলে বিশ্বাস করাই যায় না, কিন্তু কৌতূহল নিবৃত্তি করবার সময় এখন নয়। হাতের মাংস দড়ির ঘর্ষণে কেটে ফালা ফালা হয়ে যাচ্ছে, দুটো কাঁধ যন্ত্রণায় মনে হচ্ছিল যেন ছিঁড়ে যাচ্ছে। সমস্ত দিন অনাহারে থাকবার দরুনি আরো বেশি ক্লান্ত যে হয়ে পড়েছিলাম এ বিষয়ে সন্দেহ নেই। এমন ভাবে কতক্ষণ আর দড়ি ধরে থাকবার জোর গায়ে থাকবে তা বুঝতে পারছিলাম না। উপরে মঙ্প চালাকি করে উন্মত্ত দারুদেরই বা কতক্ষণ আর ঠেকিয়ে রাখতে পারবে না। এত করে বুঝি কিছু হলো না, সমস্ত হাত অসাড় হয়ে আসছে, হাতের শিথিল মুঠির ভেতর দিয়ে দড়ি যেন পিছলে যাচ্ছে বুঝতে পারছিলাম। মনের হতাশা মুখ থেকে আপনা থেকেই প্রকাশ পেয়ে গেল। আর পারছি না মামা বাবু, হাতে আর সার নেই। মামা বাবুর উত্তর শুনে কিন্তু অবাক হয়ে গেলাম। তিনি বললেন, ছেড়ে দে, তাহলে হাতটা ছেড়ে দে। প্রাণের মায়া বড় সামান্য জিনিস নয়। সত্যি তখনও আমি প্রাণপণে দড়ি ধরে থাকবারই চেষ্টা করছি। সবিস্ময়ে জিজ্ঞাসা করলাম, ছেড়ে দেব? বা আপনি ব্যস্ত? এই পাহাড়ে আমার বুড়ো হওয়ায় কি আপনি চান? না রে, বুড়ো হবি না, আর হাত তিনেক মাত্র, আমি গুনে গুনে আসছি, অনায়াসে ছাড়তে পারিস। মামা বাবুর কথা শেষ হওয়ার আগেই আমি হাত ছেড়ে দিয়ে শক্ত পাথরের ওপরে পড়েছি। আঘাত অবশ্য একটু লাগলো, কিন্তু নিরাপদে মাটিতে পা দেওয়ার আনন্দ ও হাতের যন্ত্রণা শেষ হওয়ার আরামের কাছে সে আঘাত কিছুই নয়। মামা বাবু আমার পরেই অন্ধকারে সেখানে এসে নেমে বেগে দড়িটাকে একটা ঝাঁকানি দিলেন। টের পেলাম তার কয়েক মুহূর্ত বাদেই দড়িটা উপর থেকে কাটা হয়ে সশব্দে আমার পায়ের কাছে পড়ল। দড়িটা অমনভাবে কাটা হয়ে না পড়লে হয়তো আমাদের জীবন কি ভয়ঙ্করভাবে বিপন্ন হয়েছিল ভালো করে বুঝতে পারতাম না। আর মিনিট খানেক আগেও দড়ি কাটা পড়লে আমাদের আর চিহ্ন থাকতো না। ওপরের দারুরা ইতিমধ্যে একটা মশাল সেখানে জেলে ফেলেছে। দড়ি কাটা পড়বার পর নিচের দিকে মশাল ঝুলিয়ে পাহাড়ের ধার থেকে ঝুঁকে তারা ফলাফলটা দেখবার চেষ্টা করছিল, কিন্তু সে চেষ্টা তাদের বৃথা। তাদের মশালের আলো এই গাঢ় অন্ধকারে কতদূর আর পৌঁছবে। আমি সেজন্য খানিকটা আশ্বস্ত হয়ে এই দারুণ শক্তি পরীক্ষার পর একটু জিরোবার কথাই বুঝি ভাবছিলাম। দারুরা আপাতত আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, সুতরাং একটু দম নিলে ক্ষতি কি। বিশেষ করে মনের ভেতর যত প্রশ্ন জমে আছে তাদের কয়েকটার উত্তর না পেলে যে স্থিরই থাকতে পারছি না। কিন্তু মামা বাবু আমায় সে অবসর দিলেন না। পাহাড়ের ধারে মশালের আলো দেখা যেতেই তিনি আমার হাত ধরে টান দিয়ে প্রাণপণ বেগে নিচে নামতে শুরু করলেন। অন্ধকারে পাহাড়ের এবড়ো খেবড়ো পাথরের উপর দিয়ে তাড়াতাড়ি নামা সোজা কথা নয়, পদে পদে হোঁচট লাগছিল। আমি প্রতিবাদ করতে যাচ্ছি এমন সময় মামাবাবু যে মিছিমিছি পালাবার জন্য ব্যস্ত হননি তার প্রমাণ পাওয়া গেল। আমাদের হাত দুয়েক দূরেই সশব্দে একটা প্রকাণ্ড পাথরের চাই এসে পড়ল। সে পাথরের পর ছোট বড় আরো অনেক পাথর এবার নিচে এসে পড়তে লাগলো। কি ভাগ্যি আমরা এখন পাহাড়ের আরেক দিকে সরে গিয়েছি মামা বাবুর উপস্থিতির বুদ্ধির জোরে, নইলে সেই একটি পাথর মাথায় পড়লেই আর আমাদের চিহ্ন খুঁজে পাওয়া যেত না। দারুরা এতক্ষণ যে কেন এ উপায় অবলম্বন করেনি কে জানে। তাহলে মঙ্পর সমস্ত চাতুরি সত্ত্বেও দড়ি বেয়ে নিচে নামা আর আমাদের ভাগ্যে হতো না। সম্ভবত আমাদের মারবার জন্য দড়ি কাটাই যথেষ্ট মনে করে তারা এতক্ষণ নিশ্চিন্ত ছিল। অন্য কোনো উপায়ের কথা তাদের মাথায় খেলে। উঁচু নিচু এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে চলতে হচ্ছে। অন্ধকারে টর্চ জ্বেলে পথ দেখবার উপায় নেই, কারণ তাহলে আমরা কোথায় আছি দারুদের আর জানতে বাকি থাকবে না। অনেকক্ষণ বাদে মামাবাবু যখন থামলেন তখন বারবার হোঁচট খেয়ে ও পড়ে গিয়ে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেছে। দম ফিরে পেতেও আমাদের কম সময় লাগলো না। কিন্তু এত কাণ্ডের পর এমনভাবে মিলিত হয়ে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় এলেও মামাবাবুকে দুটো কথা জিজ্ঞাসা করবার
অবসরও আমি পেলাম না। প্রথমেই মামাবাবু বললেন, এবার কিন্তু ছাড়াছাড়ি দরকার। বিস্মিত যত হলাম তার চেয়ে ক্ষুণ্ণ হলাম যে বেশি, এ কথা বলাই বাহুল্য। জিজ্ঞাসা করলাম, কেন? মামাবাবু একটু অসহিষ্ণুভাবেই বললেন, তর্ক করবার সময় এখন নয়, যা বলছি তাই করো। কিন্তু তবু আমি জেদ করাতে মামাবাবু আমায় বুঝিয়ে যা বললেন তা যুক্তিযুক্ত হলেও মনঃপুত কিছুতেই আমার হলো না। মামাবাবুকে মংপোর জন্যে অপেক্ষা করতেই হবে। মামাবাবু ও মংপোর এই অঞ্চল পরিচিত। তারা কোনো রকমে আলাদা হয়েও দারুদের এড়াতে পারবে, কিন্তু আমি সঙ্গে থাকলে বিপদ বাড়বে। আমায় তাই তিনি নিরাপদ জায়গায় আগে থাকতেই পাঠাতে চান। দারুরা এখনো আমাদের সন্ধানে চারিধারে ছড়িয়ে পড়তে পারেনি। এই বেলা অন্ধকারে আমার চলে যাওয়ার সুবিধা আছে। সব কথা শুনে বললাম, তা না হয় বুঝলাম, কিন্তু যাবো কেমন করে? এই অঞ্চল যে চিনি না। তা তো নিজেই বললেন। এতক্ষণ শুনছিলেন কুহকের দেশে এই গল্পটি তৃতীয় পর্ব। যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর গল্প কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান।